তাহলে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠনের আজকে ছায়া প্রকাশনীর যে প্রবলেমগুলো আছে আমরা বাংলা ভার্সনকে চয়েস করছি, সেই বাংলা ভার্সনের অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি। ইংলিশ ভার্সনে দেখলাম কিছু অঙ্ক কম আছে, বাংলা ভার্সন অবভিয়াসলি বেশি থাকে অ্যাজ ইউজুয়াল, সেজন্য বাংলা ভার্সনের কোশ্চেনগুলোকেই চয়েস করলাম। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা দেখবো আমরা। দেখো এখানে অনেকগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো মনে রাখা হচ্ছে খুব চাপের। যেমন রেডিয়াসের ফর্মুলা, টোটাল এনার্জির ফর্মুলা, যেমন হতে পারে তোমার হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের যে রিলেটেড ফর্মুলাগুলো আছে, এইগুলো একটু মনে রাখা টাফ হয়, সেই জন্য এই ফর্মুলাগুলোকে কি করতে হবে, বারবার লিখতে হবে। ক্লিয়ার হয়েছে? ফর্মুলাগুলোকে বারবার লিখতে হবে, দেখা করবো। তো ফার্স্ট কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি আমরা। কোশ্চেনটা দেখো, যদি ইংলিশ ভার্সনে না থাকে বাংলা ভার্সন কোশ্চেন এখানে দেখতেই পাচ্ছ, অবভিয়াসলি দেখে নাও। যদি কোশ্চেন মেলাতে চাও তাহলে এখানে যে আমাদের অ্যান্সার আছে সেই অ্যান্সারটা মেলাবে, তাহলে ইংলিশ ভার্সনের সাথে ম্যাচ করবে। ফার্স্ট কোশ্চেন বলছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় উদ্দীপিত স্তর। তো দেখ দ্বিতীয় উদ্দীপিত স্তর মানে এটা হচ্ছে n ইকুয়ালস টু কত 1 গ্রাউন্ড স্টেট, তাহলে এটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, দ্যাট ইজ কল্ড n ইকুয়ালস টু 2, আর এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট, দ্যাট ইজ কল্ড n ইকুয়াল টু 3। তাহলে এখানে যে দ্বিতীয় উদ্দীপিত স্তরের কথাটা বলছে সেটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট, এবং সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা n কত হবে, এখানে আবার 3 হবে নাকি। তো এরকম 3 থেকে ভৌম স্তর মানে গ্রাউন্ড স্টেট, তাহলে এই 3 থেকে একে নামছে কোনো একটা ইলেকট্রন। তাহলে 3 থেকে যখন একে ইলেকট্রন নামবে তখন তুই জানিস সেখান থেকে কি হবে বলতো, রেডিয়েশন বেরিয়ে যাবে, রেডিয়েশন বেরোবে। এবং যে রেডিয়েশন বেরোবে সেক্ষেত্রে আমার যে ওয়েভলেংথ আছে সেটার ভ্যালু দিয়ে দিয়েছে 1026 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে আমরা যে বামারের ফর্মুলা, সেই বামারের ফর্মুলাটা ইউজ করতে পারি, যে 1 বাই ল্যামডা শুড বি ইকুয়ালস টু r ইনটু 1 বাই ni স্কয়ার মাইনাস কত ছিল 1 বাই nf এর স্কয়ার, এটাই ছিল ফর্মুলা। সো উই ক্যান ইউজ দিস। এখন 1 বাই ল্যামডা মানে কত হবে স্যার, না তো 1 বাই ল্যামডার জায়গায় লিখবো 1026 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তার কারণ কি, অ্যাংস্ট্রমকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে, আর আর এর ভ্যালু তো আমাকে চেয়েছে, সো আর এর ভ্যালু বেরোবে বলে আর কে আর রেখে দিলাম। 1 বাই ni স্কয়ার, ni মানে ইনিশিয়াল সে কোথায় ছিল, মানে ইনিশিয়াল কোথায় ছিল সে, না তো ছিল স্যার 1 বাই ni স্কয়ার মানে nf স্কয়ার মানে ফাইনাল কততে, ইনিশিয়াল কততে যাবে, তাই না, ফাইনাল আর ইনিশিয়াল। তো দেখ অ্যাকচুয়ালি ও 3 থেকে একে যাবে, তাহলে ও কত যাবে, 3 থেকে একে যাবে। তো 3 থেকে যখন একে যাবে তো আমার ফাইনালটা হচ্ছে 1 আর ইনিশিয়ালটা হচ্ছে 3, যখন উপর থেকে নিচে নামবে। তো এখন দেখ যদি আমি ni এর জায়গায় 3 বসাই আর nf এর জায়গায় 1 বসাই, তাহলে এটা কত হবে, অ্যাকচুয়ালি নেগেটিভ টার্ম চলে আসবে, কারণ 1/9 মাইনাস 1 হয়ে যাবে। তাই আমাকে এই টার্মটা কি করতে হয়, সবসময় পজিটিভ রাখতে হয়, বিকজ রিডবার্গ কনস্ট্যান্ট ইটসেলফ ইজ এ পজিটিভ। সেই জন্য এত কিছু মাথায় না লাগিয়ে এখানে যখন পজিটিভ হবে তাহলে আমরা কি করব, না তো সিম্পল কথা ভাববো 1/1 স্কয়ার মাইনাস কত লিখবো 1/3 স্কয়ার, এটা ইউজ করাটা বেটার। বুঝতে পারছি ব্যাপারটা, যাতে নেগেটিভটাকে অ্যাভয়েড করতে পারি আমরা। বা তুই এটাই ভাবতে পারিস যে ফাইনাল থেকে ইনিশিয়াল আসছে, বা ইনিশিয়াল থেকে ফাইনাল 3 থেকে 1 বা 1 থেকে 3 এরকম করলে আমরা করতে পারবো। সো বেসিক্যালি যেহেতু এটা এমিশন হচ্ছে সেই জন্য 3 থেকে 1 যাচ্ছে বলে আমরা এইভাবে ইউজ করছি। সো বেসিক্যালি এটার ভ্যালু কত আসবে, না তো দেখতে পাচ্ছিস এটার ভ্যালু কত আসবে, আর ইনটু কত হবে 1/1 মাইনাস 1/9, তাহলে 1 মাইনাস 1/9 মানে কত হবে 8/9 নাকি রে, এটা কত আসবে 8/9। সো 8/9 আর এটা মানে কত হবে, তাহলে এটা হবে 1/1026 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। একটু ক্যালকুলেটর থাকলে ইউজ করলে ভালো হবে। সো আর এর ভ্যালু এখান থেকে কত লিখতে পারবো, তাহলে আর এর ভ্যালু লিখতে পারবো স্যার 9/8 হবে, বুঝতে পারছিস, গুণ হয়ে যাবে, তারপর কত হয়ে যাবে 1 আর ইকুয়াল টু, আচ্ছা 1 এটা থাকবে। সো 1/1026 আর উপরে কত পাঠিয়ে দিলাম 10 টু দি পাওয়ার 10। এই ভ্যালুটা একটু ক্যালকুলেট করে দেখ তো আর এর ভ্যালুর সাথে ম্যাচ করছে কিনা, আসলে এসে দেখেছিস। সো 1.0965 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার টু দি পাওয়ার মাইনাস 1, দ্যাট ইজ ইউর অ্যান্সার। সো দিস ইজ ইউর রিডবার্গ কনস্ট্যান্ট। ক্লিয়ার হলো, কোশ্চেনটা বুঝতে পারলাম। সো যা ছিল একটা প্রবলেম দিয়ে বা একটা ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে গেল। সো আই হোপ ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে, ইজি কোশ্চেন ছিল। সো কোশ্চেন নাম্বার 1 আমাদের ক্লিয়ার করতে পেরেছি। এখানে কোশ্চেন নাম্বার 2 তে যাচ্ছি, চলো কোশ্চেন নাম্বার 2 দেখি। সো কোশ্চেন নাম্বার 2টা একটু ভাববো, আমরা চেষ্টা করব, একটু পড়ে নাও চট করে। যারা অ্যান্সার মেলাবে এটা হবে 4th স্টেট থেকে 2nd স্টেট, এটা হচ্ছে অ্যান্সার তার। তো চলো কোশ্চেনে আসি। দেখো কোশ্চেন দেখে অনেক সময় আমাকে রিয়ালাইজ করতে হবে, হ্যাঁ, নাহলে কোশ্চেন পারবে না কিন্তু। প্রথমত বলছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। দেখো হাইড্রোজেনের যে অ্যাটমিক স্পেকট্রাম ছিল সেখানে অনেকগুলো সিরিজ ছিল, লাইম্যান সিরিজ ছিল, বামা সিরিজ ছিল, প্যাশন, ব্র্যাকেট, ফোন্ড, এরকম অনেকগুলো সিরিজ ছিল। এই সিরিজগুলোর মধ্যে থেকে শুধুমাত্র একটা সিরিজ ছিল যেটা ছিল আমার কি, তোমার দৃশ্যমান বর্ণালীর মধ্যে। দৃশ্যমানের মধ্যে ছিল বামার, আর আমরা জানি বামারের ফাইনালটা হয় n = 2, মানে ও 2 এ নামে।
আর বামার যেহেতু ভিজিবল রেঞ্জে ছিল সেজন্য বামারের ক্ষেত্রে আমরা 4টা স্পেকট্রাম পেয়েছিলাম যদি ক্লাসে পড়ি থাকি, এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, এবং এটা ছিল দৃশ্যমান বলে এটার যে ওয়েভলেংথ হবে সেটা 3800 থেকে 7800 মধ্যে হবে। এবার আমার কোশ্চেন দেখো, 4861 অ্যাংস্ট্রম দিয়ে ফেলেছে ও, তার মানে এটা ভিজিবল রেঞ্জে আছে, অর্থাৎ আমার অ্যাটম থেকে যে স্পেকট্রাম বেরোচ্ছে সেটা ভিজিবল রেঞ্জে আছে বিকজ 4861 অ্যাংস্ট্রম। সেই জন্য আমার প্রথম খটকা এখানে লাগবে যে স্যার এই যে সিরিজটা দিয়েছে এটা কিন্তু বামার সিরিজ দিয়েছে, এটা কিন্তু বামার সিরিজ। কেন বামার সিরিজ হলো বলতে পারলাম। এবার বামার সিরিজ হওয়ার কারণে আমরা এখানে বুঝে নিলাম যে ও n = 2 তে ফাইনালি নামবে, ও ফাইনালটা n = 2 হবে। এবার ni কত হবে আমরা সেটা দেখবো, আমি কি বলতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো গল্প। এখন কোশ্চেন পড়ি তাহলে। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে একটি বর্ণালী রেখার তরঙ্গ দৈর্ঘ্য এত দিয়ে দিয়েছে, ল্যামডা তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে কোন দুটি কোয়ান্টাম স্তরের মধ্যে ইলেকট্রন সংক্রমণের জন্য রেখার উৎপত্তি? তাহলে কোন দুটি কোয়ান্টাম, মানে একটা তো জানি স্যার n = 2 এ আসবে, তার মানে আমাকে যেখান থেকে আসছে সেটা বার করতে হবে, হ্যাঁ না বলো? তাহলে যেখান থেকে আসছে সেটাই বার করতে হবে। তাহলে তুমি বলো n = 2 এর থেকে যখন হায়ারে যাব তখন সেগুলো কি হবে? 3 4 5। সো ফর্মুলা আমার কাছে ছিল, মনে করে দেখো, 1/λ শুড বি ইকুয়ালস টু r ইনটু 1 কি ছিল ni² মাইনাস কত ছিল 1/nf², নাকি? এবার বেসিক্যালি 1/λ আমাকে দিয়ে দিয়েছে কত স্যার? না তো 1/λ জায়গায় লিখবো 4861 ইনটু কত লিখবো 10⁻⁻10 লিখবো ইকুয়ালস টু r কে r রেখে দিলাম বিকজ r এর ভ্যালু আমার বেরোবে। এবার মজার বিষয় হচ্ছে 1/ni²। এবার ইনিশিয়াল কোথায়? দেখ ইনিশিয়াল তো 3 4 5 6 কিছু একটা হবে। এবার ইনিশিয়াল যদি 3 4 5 6 হয় তাহলে 1/3² মানে 9 মাইনাস 1/2² 4, তাহলে দেখছিস এগেইন নেগেটিভ আসছে। সেই জন্য এটাকে আবার কি করবো? চেঞ্জ করে দিচ্ছি আমরা, বুঝতে পারছি ব্যাপারটা? সেই জন্য আমরা ফর্মুলাটাকে nf² মাইনাস ni² করছি ইউজ। কি করছি? nf² মাইনাস ni²। সেই জন্য আমরা কি লিখছি স্যার? না তো ফাইনালটা যেহেতু 1/2 এ হবে তাহলে 1/2² মাইনাস 1 কি লিখে দিলাম x²। ব্যাপারটা বুঝতে পারছি যে x নামক স্টেট থেকে সে বেরোবে, সেই জন্য 1/2² মাইনাস 1/x² কেন করলাম? কারণ x এর ভ্যালুটা 2 এর থেকে কি হবে? বেশি হবে, 3 4 5 6 হবে। তো x এর ভ্যালু যেহেতু নিচে থাকবে তাহলে এটার ভ্যালু কি হবে? আলটিমেটলি পজিটিভ চলে আসবে। ব্যাপারটা বুঝতে পেরেছি? এবার এখান থেকে আমার কাজ হবে x এর ভ্যালুটা বার করা। ক্লিয়ার হয়েছে? সমৃদ্ধ বেরিয়েছে x এর ভ্যালু 4 বেরিয়েছে। বামার সিরিজ কেন হলো? বামার সিরিজ হচ্ছে ভিজিবল রেঞ্জে থাকবে। ভিজিবল রেঞ্জ মানে দৃশ্যমান বর্ণালী, স্পেকট্রামটা ভিজিবল হবে। ভিজিবল স্পেকট্রাম যদি তোরা পড়িস ক্লাস 10 এ তখন দেখবি তার ওয়েভলেংথটা হয় 3800 অ্যাংস্ট্রম অ্যাপ্রক্সিমেটলি থেকে প্রায় 7800 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ, এটা ভিজিবল। তাহলে এই যে 4861 দেখছিস এটা সামহাউ রেড এর কাছাকাছি আছে, তার মানে দেখ 3800 7800 এর মধ্যেই তো 4861 পড়ছে, তার মানে এটা দেখ বামার সিরিজেই চলে আসছে। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হচ্ছে না হয়নি? সো এখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করব। সো x এর ভ্যালু আসবে এখান থেকে, তোমরা পেয়ে যাবে x এর ভ্যালু হবে কত? 4, যেটা ক্যালকুলেটেড পাওয়া গেছে, এবং এই ফর্মুলা ইউজ করে তোমরা x এর ভ্যালুটাকে 4 বার করে নিতে পারো। ক্লিয়ার হয়েছে? সো আমরা এখানে দুটো ফর্মুলা বামার দিয়ে ইউজ করলাম। আমাদের এখানে এক্স রে রিলেটেড প্রবলেম থাকতে পারে, কিন্তু এক্স রে গুলো আমরা আজকে করব না, কারণ কি এক্স রেটা আমরা নিউক্লিয়াসের সঙ্গে করব বলে এক্স রে প্রবলেম গুলো নিউক্লিয়াসের সঙ্গেই করব। ক্লিয়ার হয়েছে? আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? সো x ইকুয়ালস টু 4। ক্লিয়ার হলো? দুয়েরটা হলো, সবার হয়েছে 2? বুঝেছো? দেখো করে নাও দুয়ের গুলো, হ্যাঁ, বাড়ি গিয়ে আবার টাইম ওয়েস্ট হবে শুধু শুধু। চলো 3 আর 4 একসাথে বোধহয় থাকবে, 3 আর 4 দেখি আমরা। 3 and 4 দেখো 3 এর কোশ্চেনটা বলছে, 3 এর কোশ্চেন একবার দেখে নাও, পড়ে নাও। বলছে হাইড্রোজেন পরমাণুর ভৌম স্তরের শক্তি। ভৌম স্তরের শক্তি মানে হচ্ছে অ্যাকচুয়ালি E1। E1 হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি। সো গ্রাউন্ড স্টেট এনার্জি কত দিয়েছে তোকে? দেখ গ্রাউন্ড স্টেটের এনার্জি দিয়েছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি। সো গ্রাউন্ড স্টেট এনার্জি দিয়েছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার বলছে পরমাণুটির প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বোর রেডিয়াস প্রথম মানে R1 তোকে বার করতে হবে কত, আর প্রদত্ত আমাকে এখানে ই দিয়ে দিয়েছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে ফর্মুলা, এটা গল্প দিয়েছে। সো আমরা কি জানি স্যার? আমরা n তম কক্ষ En এর টোটাল এনার্জি ফর্মুলা জানি। তাহলে En ইকুয়াল টু কত হয়? তো En মানে কি হয়? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। মনে করে দেখো, তাহলে পোটেনশিয়াল এনার্জি কি ছিল স্যার? মানে পোটেনশিয়াল এনার্জি ছিল -1/4πε0 z² বাই কি ছিল? পোটেনশিয়াল এনার্জি 1/4πε0 মাইনাস z² বাই r, আর কাইনেটিক এনার্জি ছিল /2r পজিটিভে। সেজন্য ফাইনাল এনার্জিটা কি বেরিয়েছিল আমাদের? যদি ফাইনাল এনার্জি মনে করে থাকো তাহলে ফাইনাল বেরিয়েছিল 1/4πε0,
যদি মনে করে দেখতে পারো, ইন্টু কি ছিল স্যার জেড ই স্কোয়ার, মনে করে দেখতে পারো জেড ই ইন্টু ই, বাই কি ছিল স্যার না তো 2r, সো 2r মানে কত হবে স্যার 2r1, হ্যাঁ না বলো, এইটা হচ্ছে গল্প, ফর্মুলা ছিল যদি মনে করে দেখতে পারো। ফর্মুলাটা কি করে পেলাম আমরা না তো মনে করে দেখতে পারো, ফর্মুলাটা বলছি যে কাইনেটিক এনার্জি কত ছিল, কাইনেটিক এনার্জি ছিল হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, এখান থেকে আমরা পেয়েছিলাম কত না তো 1/4πε0 না তো কত জেড স্কোয়ার বাই 2r পেয়েছিলাম আমরা, তো মনে করে দেখতে পারো। আর পোটেনশিয়াল এনার্জি কত ছিল না তো পোটেনশিয়াল এনার্জি ছিল স্যার -1/4πε0 না তো জেড স্কোয়ার বাই আর, এখান থেকে পেয়েছিলাম আমরা টোটাল এনার্জি, মনে করতে পারছো? আই হোপ এই ফর্মুলাটা আছে, আমি একবার তাও ক্রস ভেরিফাই করছি টোটাল এনার্জি ফর্মুলাটা, এখানে দেওয়া নাই দেখছিস টোটাল এনার্জি ফর্মুলাটা, এক মিনিট দেখ কই বাবা, এনার্জি -1/4πε0/2r, হ্যাঁ এটাই ছিল আমাদের টোটাল এনার্জি ফর্মুলা, ভেরি গুড। তাহলে এটা যখন টোটাল এনার্জির ফর্মুলা ছিল, এটা টোটাল এনার্জির ফর্মুলা ছিল, এবার টোটাল এনার্জির ফর্মুলা যখন ছিল তাহলে এখানে মানগুলো বসাই এবার, তাহলে মানগুলো কি ছিল ইএন, ইএন মানে কত ই1, তাহলে এন এর ভ্যালু কত বসবে 1, তাহলে 1 এর জায়গায় কি লিখবো স্যার -13.6 লিখবো, কিন্তু ইলেকট্রন ভোল্ট আছে তো, ইলেকট্রন ভোল্টকে কিসে কনভার্ট করতে হবে স্যার জুলে, কেন সব তো এসআই হবে, তাহলে ইলেকট্রন ভোল্টকে যদি জুলে কনভার্ট করো তাহলে হবে 1.6 ইন্টু 10⁻⁹, এটা হয়ে গেল জুল। আর এইটা সমান দেখো -1/4πε0 এর মান কত স্যার না তো 9 ইন্টু 10⁹, এটা তো আমরা জানি স্যার। আর যেহেতু আমাকে এখানে হাইড্রোজেন বলেছে, হাইড্রোজেনের জেড কত হবে স্যার 1 হবে, আর ই স্কোয়ার মানে তুমি বুঝতে পারছো এটার স্কোয়ার, এটার স্কোয়ার করব আর r1টাকে রাখবো, তাহলে এখান থেকে আমরা r1 এর ভ্যালুটা বার করবো, বুঝতে পেরেছি ব্যাপারটা, সরি 2r1, এখান থেকে আমরা r1টা বার করবো 1 ইন্টু ই স্কোয়ার, এবার ই এর ভ্যালু কোনটা আছে দেখ এইটা, তার স্কোয়ার করতে হবে, জায়গা নাই বলে আমি লিখতে পারিনি, বাই 2r1, তাহলে এই r1টা এবার এখান থেকে বার করতে হবে। যদি কারো ক্যালকুলেটর থাকে একবার ক্যালকুলেট করে দেখ বেরোচ্ছে কিনা, যদি কারো ক্যালকুলেটর থাকে একবার দেখে দেখ ক্যালকুলেটর দিয়ে বেরোচ্ছে কিনা, ক্লিয়ার হয়েছে দেখলে একবার, সমৃদ্ধ বেরিয়েছে অ্যান্সারটা, এই ফর্মুলা ইউজ করেছো, এটা ইউজ করেছিস না অন্য দিয়ে ইউজ করেছিস, তিনেরটা, হ্যাঁ মিলে গেছে অ্যান্সার, ঠিক আছে। সো r1 এর অ্যান্সারটা বেরিয়ে গেছে, দেখ অ্যান্সারটা 0.53 অ্যাংস্ট্রম আছে, তোর অ্যাংস্ট্রম আসবে না, 10 টু দি পাওয়ার সামথিং আসবে, হ্যাঁ এই মাইনাস তো কেটে যাবে বাবা, এই যে মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ -13.6 ইলেকট্রন ভোল্ট দিয়েছে তো এনার্জি, তো এই মাইনাস মাইনাস কাটবে বলেই তো আছে মাইনাসটা, যাতে করে আর এর ভ্যালুটা পজিটিভ বেরোয়। দেখো ক্যালকুলেটর যাদের আছে একটু ক্যালকুলেট করে নাও, দিয়ে দেখো অ্যান্সারটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা। অভিজিৎ বেরিয়েছে, তাহলে এটার অ্যান্সারটা বেরিয়ে গেছে, সামহাউ একটা 10 টু দি পাওয়ার পাওয়ারে থাকবে, দেখো অ্যান্সারটা কেউ করছো, সুকৃতি করছিস, সমর্পিতা করছে, মোবাইলে হবে না মনে হয়, ও আচ্ছা অন্য ক্যালকুলেটর, চলো কারো থাকলে একটু করে বলো আমাকে চট করে, ইন্দ্র ক্যালকুলেটর আছে করছিস, কর তাড়াতাড়ি কর, যদি হয় দেখ করে দেখ, তাহলে অঙ্ক পারবাও না, ছেড়ে দিবা, আমি আর কি বলবো, তাহলে অঙ্ক করতে হবে, ছেড়ে দিও। বোর্ডকে আমি ইমেল দিলে হবে, গণ ইমেল দরকার বোর্ডকে, যে এই সেমিস্টার সিস্টেমকে মানে অ্যাটলিস্ট ঠিক করা উচিত, প্রচুর ভুল আছে সিস্টেম, যে একটা ছেলে এই অঙ্ক ভাই মুখে মুখে কি করে করবে, ইজ নট, তাহলে আমাকে সব ঠিকঠাক ভ্যালু ধরতে হবে, মানে 13 কে ধরবো 13.6 13 ধরবো, 1.6 কে 1.5 ধরবো, স্কোয়ার আছে তুমি ভাবতে পারো 1.6 এর স্কোয়ার ভাই, বড় বড় ভ্যালু সব, ক্লিয়ার বেরিয়েছে অ্যান্সার কারোর বলবে, না না তোমাকে ফাইনাল ভ্যালু বার করতে হবে, আচ্ছা ঠিক আছে আমরা ধরে চলছি যে r1 এর ভ্যালু এখান থেকে বেরিয়ে যাবে, যেহেতু ফর্মুলা ঠিক আছে, সো আমরা এই ধরে চললাম, ক্লিয়ার। চলো নেক্সট দেখবো 4 এর প্রবলেমটা দেখবো, চলো 4 এর প্রবলেমটা কি বলছে দেখো, 4 এর প্রবলেমটা হচ্ছে, তোরা 11 এর ব্যাচের মতো শুরু করলি বাবা, 4 এর ব্যাচেরটা দেখো, 4 প্রবলেমটা দেখো, বলছে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কোয়ান্টাম স্তর, তাহলে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কোয়ান্টাম স্তর মানে n = 3,
আর ভৌম স্তর মানে হচ্ছে n ইকুয়ালস টু 1, তাহলে n ইকুয়াল টু 3 আর n ইকুয়াল টু 1 এর মধ্যে এনার্জির গ্যাপ হচ্ছে 12.1 ইলেকট্রন ভোল্ট। তাহলে ভৌম শক্তি স্তরের মানে ভৌম স্তরের শক্তি কত? তাহলে কোশ্চেনটা আমরা যদি এখান থেকে লিখতে চাই তাহলে ইজিলি আমরা বুঝতে পারবো যে স্যার E1, তাহলে E1 এনার্জি কত ছিল আমাদের যদি মনে করে দেখতে পারো, তাহলে -13.6 সমৃদ্ধ, এটা জেড ছিল না জেড স্কোয়ার ছিল বাই এন স্কোয়ার, হ্যাঁ জেড স্কোয়ার ছিল কি দেখতো, তাহলে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এটা ছিল, তাহলে এটা E1। তাহলে E1 বলে আমরা কত লিখবো এখানে, E1 বলে আমরা n এর জায়গায় 1 লিখে দেবো, E এর জায়গায় n এর জায়গায় 1 লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা ভৌম স্তরের শক্তি কত বার করতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা আমাকে বলেছে যে বেসিক্যালি যে E3 মাইনাস E1 এটার ভ্যালু হচ্ছে 12.1 ইলেকট্রন ভোল্ট, এটা গল্প, এটা দিয়েছে আমাকে। আচ্ছা আচ্ছা, এবার E3 এর ভ্যালু কত হয় না, তো বেসিক্যালি E3 মানে কত হয়, E3 মানে হয় দেখ, যদি আমরা n তম কক্ষের ভ্যালু দেখি, n তম কক্ষের ভ্যালু, তাহলে n তম কক্ষে বা অরবিটে এনার্জির ভ্যালুটা কত হয় না, তো স্যার গ্রাউন্ড লেভেলে যা হবে, গ্রাউন্ডে যা হবে ইনটু কত হয় স্যার জেড স্কোয়ার বাই কত হয় এন স্কোয়ার, মাইনাসটা এখানে অমিট কর, এটা হচ্ছে ভ্যালু অ্যাকচুয়ালি দাঁড়ায়, ঠিক আছে, এটা অ্যাকচুয়াল ভ্যালু দাঁড়ায়। তো বেসিক্যালি আমি এখানে E3 এর জায়গায় এটা বসাতে পারবো, E3 এর জায়গায় এটা বসাতে পারবো, তাহলে E3 এর জায়গায় কত বসাবো দেখ, তাহলে E1 ইনটু, এবার দেখ E1 ইনটু কত আছে স্যার জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার মানে কত হবে, জেড স্কোয়ার মানে এখানে 1 স্কোয়ার, কারণ হাইড্রোজেন বলেছে, তাহলে 1 এর স্কোয়ার বাই এন, এন কত, এন দেখ তোকে 3 বলেছে 3, তাহলে 9 হয়ে গেল, মাইনাস কত হলো স্যার 1 মানে E1 সমান কত 12.1, তাহলে বেসিক্যালি এটা কত হয়ে যাচ্ছে E1 বাই 9 মাইনাস E1 সমান হয়ে যাচ্ছে 12.1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে -8/9, হ্যাঁ না বল, এটা দেখ -8/9, তাহলে -8/9 এখান থেকে আমরা পাচ্ছি যে -8/9 E1, এটা মানে হচ্ছে 12.1, তাহলে এখান থেকে আমরা E1 টা পেতে পারবো মাইনাসে কত 9/8 হয়ে যাবে, তাহলে 9/8 অফ 12.1, প্লিজ এটা ক্যালকুলেট করে দেখতো কত হচ্ছে, 9/8 অফ 12.1 এটা কি আসছে -13.6, ঠিক আছে, সো -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আমার অ্যান্সার, এখান থেকে বেরিয়ে গেল, সো দিস ইজ ইওর অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এবার কোশ্চেনটার লজিকে আসি, কোশ্চেনটা যদি লজিক দেখিস তাহলে তোকে হাইড্রোজেনের ভৌম স্তর মানে হচ্ছে গ্রাউন্ড স্টেট, আর যারা সায়েন্সে পড়েছে তাদের মধ্যে প্রায় 99% স্টুডেন্ট এটা জানে যে হাইড্রোজেনের গ্রাউন্ড স্টেট এনার্জি -13.6 ইলেকট্রন ভোল্ট। তো কোশ্চেনটা তোমাকে তার মধ্যে ধরা মুশকিল খুব, ঠিক আছে, আমরা ধরছি না। তো বেসিক্যালি আমরা সবাই জানি মোটামুটি যারা বেসিক টুকুও পড়াশোনা করেছে, সো এখান থেকে আমরা ডাইরেক্টলি অ্যান্সার বার করতে পারি, করার দরকারই পড়ে না, ঠিক আছে। সো কিন্তু করে না দেখালে আবার এখানে নাম্বার পাবা না, সেই জন্য অঙ্কটাকে এইভাবে করে দেখাতে হবে, বাট আমরা তো অ্যান্সার অ্যাকচুয়ালি জানি যে -13.6 ইলেকট্রন ভোল্ট অ্যান্সার হয়। সো আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি, ক্লিয়ার হয়েছে? ওকে, চলো পরের কোশ্চেনে যাচ্ছি, 3, 4 কোশ্চেন হলো, 5 যাচ্ছি। সো 5 আর 6 কোশ্চেন এখানে দেখছি আমরা আলোচনা করি। 3 আর 4 কি বোঝাতে পেরেছি আমি, বলবে আমাকে 3 আর 4 কি ক্লিয়ার হয়েছে? 5 এর কোশ্চেনটা একটু আলোচনা করব, চলো 5 এর কোশ্চেনটা আলোচনা করব। 5 এর কোশ্চেনটা বলছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর ব্যাসার্ধ মানে R1, তো তোকে এখানে R1 দিয়ে দিয়েছে কত না, তো 0.53 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম মানেই হচ্ছে 10⁻⁻10 মিটার, এটা তোকে দিয়ে দিয়েছে। আর দ্বিতীয় কোয়ান্টাম স্তরে ইলেকট্রনটির গতিবেগ কত, মানে তোকে বার করতে বলেছে V2, যেখানে n এর ভ্যালু কত হবে না, তো n এর ভ্যালু হচ্ছে 2, R1 এর রেসপেক্টে R1 দিয়ে দেয়, দেওয়া আছে ইলেকট্রনের ভর, তোকে মাস দিয়ে দিয়েছে কত 9.1 × 10⁻31 কেজি, আর ই তো দিয়েই জানিস আমরা 1.6 × 10⁻19। এখন যদি আমরা ভেলোসিটির ফর্মুলা দেখি, ঠিক আছে, তাহলে ভেলোসিটির ফর্মুলা কত হয়, তো দেখ লজিক্যালি ভেলোসিটির ফর্মুলা যদি একদম নর্মালি এগুলো নিয়ে ভাববই না, এগুলো যদি না ভাবি তাহলে ভেলোসিটির একটা ফর্মুলা আমরা আলফা দিয়ে লিখেছিলাম, তোদের যদি মনে করতে পারিস, আলফা দিয়ে কত ছিল না, তো স্যার ভেলোসিটি যদি ফার্স্ট অরবিটে দেখিস সেটা ছিল c/137, মনে পড়ছে, যেখানে 1/137টাকে আমরা বলেছিলাম সোমারফিল্ড হাইপারফাইন স্ট্রাকচার কনস্ট্যান্ট, যেটা 1/137 সেটাকে আমরা আলফা দিয়ে লিখেছিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবার এখানে যেহেতু কোয়ান্টাম নাম্বার n আছে, তাহলে আমরা এখানে লিখতে পারবো কত, vn এর ভ্যালুটা লিখতে পারবো c/n × আলফা।
সো বেসিক্যালি আমরা যদি একটা মোটা মোটা ক্যালকুলেশন দেখি, যেটা আমি ন্যাচারালি জানি, সো Vn শুড বি ইকুয়ালস টু C/n আলফা, এটা হচ্ছে গল্প। তাহলে এখান থেকে আমরা নর্মালি Vn এর ভ্যালু বার করে নিতে পারবো। সি এর ভ্যালু আমরা জানি 3 × 10⁸, n এর ভ্যালু কত বলেছে 2, আর আলফার ভ্যালু আমরা জানি 1/137। এখান থেকে আমরা Vn এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে দেখে নিই যে মিলছে কিনা। তাহলে এখান থেকে আমরা Vn এর ভ্যালুটাকে দেখো ইজিলি ক্যালকুলেট করতে পারবো, যে কোনো অরবাইট যদি দিয়ে দেয়। কিন্তু প্রশ্ন আমাকে R1 দিয়ে যেতে বলেছে, কোশ্চেন আমাকে এই অ্যাপ্রোচে যেতেই বলেনি। অ্যাপ্রোচ দেখতে পাচ্ছ তো, এই অ্যাপ্রোচে কোশ্চেন হবেই না, কারণ এইভাবে অ্যাপ্রোচ দেয়নি কোশ্চেন আমাকে। কোশ্চেন নর্মাল আসতে বাবা, কোশ্চেন নর্মাল ভেলোসিটি চেয়েছে, নর্মাল ভেলোসিটি দিয়ে। তো নর্মাল ভেলোসিটি দিয়ে আমাকে R1 দিয়ে দিয়েছে, R1 দিয়ে দিয়েছে, তাই না? এই হচ্ছে গল্প। আর ME দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি ওই প্রসেসে বার করতে চাই, তাহলে বেসিক্যালি আমরা একটা ফর্মুলা পেতে পারি কি স্যার, MVR ইকুয়ালস টু কত, NH/2π, নাকি রে? MVR ইকুয়ালস টু NH/2π। এখান থেকে কি আমরা ভিটা বার করতে পারবো ইন দ্য ফার্স্ট অরবাইট? অবভিয়াসলি এখান থেকে বার করে নিতে পারবো, আমাদের আর কোনো গল্পই নাই স্যার, ইজিলি এখান থেকে বার করে নিতে পারবো। সো এখান থেকে আমরা অরবাইট থেকে যদি ভেলোসিটি বার করতে চাই, তো আমরা এখান থেকে ইউজ করতে পারবো যে স্যার MVR1 ইকুয়ালস টু 1 × h/2π। ইউ ক্যান ক্যালকুলেট দিস ওয়ান। এবার তুমি এখান থেকে V1 টা বার করবা, তাহলে V1 শুড বি ইকুয়ালস টু কত হবে স্যার, h/2π ইনটু কত হবে স্যার, M/R1। এবার ভ্যালুগুলো বসাও, দিয়ে দেখো ক্যালকুলেট করে এই দুটো ভ্যালু সেম আসছে কিনা। প্লিজ একটু ক্যালকুলেট করো। ক্লিয়ার হয়েছে? দেখ একবার ক্যালকুলেট করে দেখ, একটু তাড়াতাড়ি কর ভাই, যদি কেউ করে থাকিস। সমৃদ্ধকে এই ফর্মুলা ইউজ করেছো? মিলেছে অ্যান্সার? চলো তাহলে মিলে গেছে, ধরছি আমরা। ক্লিয়ার হয়েছে? আমরা এই ফর্মুলা ধরে সমৃদ্ধ করে ফেলেছি, অলরেডি মিলেছে। কারো যদি না মিলে থাকে একবার দেখে নাও প্লিজ, কারো যদি না মিলে থাকে প্লিজ একবার দেখে নাও। কেউ করছো? নাহলে আমি বাদ রাখছি। কেউ যদি না করে থাকো তাহলে আমি বাদ রাখছি। হয়ে গেছে, মিলছে। চলো আমরা 6টায় যাচ্ছি, কেউ করলে করতে থাকো, অসুবিধা নেই। 6টা দেখো, 6টা বলছে হাইড্রোজেন এর পারমাণবিক বর্ণালী মানে অ্যাটমিক স্পেকট্রামের বামার সিরিজের দীর্ঘতম আর হ্রস্বতম, মানে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ওই শ্রেণীর পরবর্তী দুটি তরঙ্গ দৈর্ঘ্য। দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, ব্যাপারটা একটু বুঝবো। দেখ ব্যাপারটা একটু রিয়ালাইজ কর। ধর একটা বামার সিরিজ আমরা বানানোর চেষ্টা করছি, দেয়ার ইজ এ বামার সিরিজ। ধর আমি একটা বামার সিরিজ বানানোর চেষ্টা করছি এখানে, জাস্ট ইমাজিন কর। বামার সিরিজের ক্ষেত্রে আমরা জানি যে স্যার যেটা লাস্ট হবে সেটা তো 2 আসবে, ও 2 নামবে। এবার 2 পরের যে স্টেজটা আছে সেটা হচ্ছে n = 3, তারপর হচ্ছে n = 4, এইভাবে স্টেজগুলো চলতে থাকছে। এবার তুই বল, আমরা যদি দেখি যে ল্যামডার ভ্যালু, আমরা জানি স্যার এনার্জি শুড বি ইকুয়ালস টু hc/λ। তার মানে ল্যামডা বাড়বে যখন এনার্জি কি হবে, কম। এখানে কোশ্চেনটা রিয়ালাইজ কর, বলছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য, দীর্ঘতম মানে বড়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বড় কখন হবে স্যার, এটা বাড়বে কখন, যখন এনার্জি কি হবে, কম। তাহলে এনার্জি কম, সব থেকে কম এই গ্যাপটাতে, হ্যাঁ না বল। তার মানে আমরা অ্যাকচুয়ালি যেটা পাচ্ছি এই 6563 অ্যাংস্ট্রম, এটা বেসিক্যালি কোথা থেকে পাচ্ছি বলতো, না তো স্যার 3 থেকে যখন 2 যাচ্ছে, বোঝাতে পারছি ব্যাপারটা? তো যখন 3 থেকে 2 যাচ্ছে তখনই শুধুমাত্র ওইটা পাচ্ছি। তো যখন 3 থেকে 2 যাচ্ছে তখন যদি এটা পাই, তাহলে আমরা দেখ এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারবো, 1/λ শুড বি ইকুয়ালস টু r ইনটু কত লিখবো স্যার, 1/2² মাইনাস কত লিখবো, 1/3²। বুঝতে পারলাম? এবার ল্যামডার জায়গায় ভ্যালুটা বসাবো। এবার ল্যামডার জায়গায় যদি ভ্যালুটা দেখিস কত দিয়েছে, 6563। তো এখানে আমরা ল্যামডার জায়গায় বসাবো 1/6563 ইনটু 10⁻⁻10, দ্যাট শুড বি ইকুয়ালস টু r ইনটু, তাহলে 1/4 মাইনাস 1/9 কত হবে, তাহলে 4 আর 3 এর লসাগু কত হয়, 12। তাহলে কত হবে, 5/4 আর 9 মানে 36।
তাহলে 5/36। সো 5/36। এখান থেকে আমরা কি করবো বলতো, আর এর ভ্যালুটাকে বার করবো। তাহলে এখান থেকে আমরা কি করলাম, আর এর ভ্যালুটাকে নিলাম। এবার স্যার আমরা তো আর এর ভ্যালু জানি, রিডবার্গ কনস্ট্যান্ট, কিন্তু কোশ্চেন তোকে দেখ রিডবার্গ কনস্ট্যান্ট বলে দেয়নি, আই হোপ দেখ বলে দেয়নি, তো এখানে ডাইরেক্ট রিডবার্গ মারতে পারবি না, বুঝতে পারলাম। অনেকে এই প্রবলেমটাকে এইভাবেই করে দেয় যে ডাইরেক্ট রিডবার্গ মেরে দেয়, কিন্তু সত্যি কথা বলতে গেলে কোশ্চেন তো রিডবার্গ বলে দেয়নি। সো তোকে এই প্রথম স্টেজটা এই কারণেই দিয়েছে যাতে তুই এখান থেকে রিডবার্গটাকে বার করিস। তাই তুই এখান থেকে রিডবার্গ বার করে নিলি, আর এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার আর যখনই বেরিয়ে গেল, নাও এবার কোশ্চেনে আসছি, আমি বুঝতে পারলাম এত পর্যন্ত আর এর ভ্যালু বেরিয়ে গেল। এবার আমরা কোশ্চেনে ঢুকছি। এবার কোশ্চেন আমাকে কি বলছে দেখ, কোশ্চেন আমাকে বলছে, ভালো করে দেখবো, কোশ্চেন আমাকে বলছে যে যে দীর্ঘতম তরঙ্গ হলে ওই শ্রেণীর পরবর্তী দুটি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা পরবর্তী দুটি তরঙ্গ দৈর্ঘ্য মানে স্যার একটা 4 থেকে নামবে আর একটা 5 থেকে নামবে, হ্যাঁ না বলো, বুঝতে পারছি ব্যাপারটা? একটা 4 থেকে নামবে, একটা কোথা থেকে নামবে, 5 থেকে নামবে, ব্যাস। তাহলে এই অঙ্ক সেম হবে। এবার তাহলে ফার্স্ট যখন হচ্ছে সেকেন্ড, তাহলে 1/λ1 ধরছি আমরা, 1/λ1, এটা মানে কত হবে স্যার, আর নিশ্চয়ই এখানে পেয়ে গেছো, ইনটু কত হবে স্যার, না তো 1/2 স্কোয়ার মাইনাস কত হবে 1/4 স্কোয়ার। ব্যাপারটা বুঝতে পেরেছো? কেন একটা 4 থেকে কোথায় নামছে স্যার, 2 এ। এবার সেম কেস কি করবো আমরা, 1/λ2, আমি কি বোঝাতে পারছি? এবার 1/λ2 কত হবে স্যার, আর ইনটু, কিন্তু কত হবে স্যার 1/2 স্কোয়ার মাইনাস কত লিখবো 1/5 স্কোয়ার। কেন পরপর দুটো এবার বেরোবে কি, একটা 3 থেকে 2, 4 থেকে 5 থেকে, তাহলে 3 থেকে 2 তো এটা হলো, পরপর দুটো কোনটা হবে স্যার, একটা 4 থেকে হবে আর একটা কোথা থেকে হবে 5, তো 4 থেকে 2, 5 থেকে 2 বার করে দিলাম। এবার আমরা এখান থেকে λ1 আর λ2 টাকে ক্যালকুলেট করব। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে সবার অঙ্কটা? দেখো ক্যালকুলেশনটা একটু করে রাখো বা করে নিও। আমি কোশ্চেনটা কি বোঝাতে পারলাম, যে কি করে করব কোশ্চেনটা বোঝাতে পেরেছি? কোশ্চেনটা কি যে কি করে হবে, এখান থেকে তোমার কাজ হবে, এখান থেকে যে আর এর ভ্যালুটা পেয়েছো এখানে বসাও, দিয়ে λ1 বার করো, এখান থেকে যে আর এর ভ্যালুটা পেয়েছো বসাও, দিয়ে λ2 বার করো। ক্লিয়ার হয়েছে? অঙ্কটা কি বোঝাতে পেরেছি সবাইকে? করে নাও। অঙ্কটা কি বোঝাতে পেরেছি সবাইকে? বুঝেছিস? বুঝেছিস? ক্লিয়ার হলো? চল নেক্সট দেখবো। অভিজিৎ বুঝতে পেরেছো? চলো পরেরটা যাচ্ছি। চলো দেখো 7 নম্বর প্রবলেম এলাম। 7 নম্বর প্রবলেম কি বলছে, বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম গোল কক্ষের ব্যাসার্ধ, মানে এগেইন আমাকে কি দিয়ে দিয়েছে স্যার, আর1 দিয়েছে। আর1 কত দিয়ে দিয়েছে স্যার, 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার অ্যাংস্ট্রমকে মিটার কনভার্ট করে নিলাম। আর বলছে ভৌম শক্তি স্তর নির্ণয় করো, ভৌম শক্তি স্তর এনার্জি, তাহলে এনার্জি বার করতে হবে গ্রাউন্ড স্টেট। এবার তুই বল এটার মান কত হয় স্যার, -13.6 ইলেকট্রন ভোল্ট, কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা একটু আগে একটা ফর্মুলা লিখেছিলাম, কত, -1/4πε0 জেড ই স্কোয়ার বাই কত লিখেছিলাম 2rn, নাকি? কিন্তু আর এন হবে না, কত হবে স্যার, আর1। কেন 1 হয়ে গেল, বিকজ 1 দিয়েছে তোমাকে। বাস এবার তুমি বসিয়ে বার করে নাও। সো এখানে মাইনাস থাকবে, সো -9 ইন্টু 10⁹ ইন্টু 1 ইন্টু ই এর ভ্যালু নিশ্চয়ই দিয়ে দেবে আমাকে 1.6 ইন্টু 10⁻⁻19 এর স্কোয়ার বাই 2 ইন্টু 0.53 ইন্টু 10⁻⁻10। এখান থেকে যেটা আসবে সেইটা যা বেরোবে সেই এককটা কিন্তু কিসে হবে বলো তো, জুলে। এককটা কিসে হবে, জুলে। তো জুল থেকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে আগে চ্যাপ্টারে পড়েছো কত দিয়ে ভাগ করতে হয়, 1.6 ইন্টু 10⁻⁻19, বাস করে দেবে, বাস হয়ে যাবে অঙ্ক। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হলো? তাহলে এখানে যে অ্যান্সারটা বেরোবে স্যার, সেটা বেরোবে জুল এককে। অবভিয়াসলি একটা মাইনাস থাকবে কিন্তু, হ্যাঁ মাইনাস জুল এককে, কিন্তু এটাকে যদি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে যাও তাহলে কত দিয়ে ভাগ করবা, 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে হয়ে যাবে কি তোমার ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পেরেছি? যা বেরোবে তাকে এটা দিয়ে ভাগ করলে পরে তোমার ইলেকট্রন ভোল্ট চলে আসবে। কি বল, ও হ্যাঁ একটা কেটে যাবে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম তোমাকে, এটা হচ্ছে স্টেপ। ক্লিয়ার হলো? তাহলে 7 এর অঙ্কটা এইভাবে করবো। সমৃদ্ধ 7 মিলে গেছে, ঠিক আছে। হয়েছে 7। সুকৃতি বুঝতে পেরেছো? সমৃদ্ধ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছিস? কারা খেলা দেখছিস? চলো
চলো, এত ক্লিয়ার হয়েছে? কি এল ক্লাসিকো নাকি, কি ভিস্কা বার্সা না হালা মাদ্রিদ? লামাইন ইয়ামাল খেলছে খেলছে না খেলছে না? নষ্ট, নষ্ট ছেলে, সেটা নষ্ট হয়ে গেছে। ও রোমারিওর ক্যাটাগরিতে পড়ে যাবে। হ্যাঁ, রোমারিওর ক্যাটাগরিতে পড়ে গেছে। অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। ও যেদিকে চলে যাচ্ছে সেদিকে খুব খারাপ রাস্তা। ওকে লোকজন এমনি মারবে ফিল্ডে। চলো ছেড়ে দিলাম, পরে আসছি। চলো আটেরটা দেখবো এবার, আটের কোশ্চেনটা দেখবো একটু। আচ্ছা মিলছে কিছু প্রশ্ন না মিলছে না একদমই? এই যে অ্যান্সারটা মিলছে 3645 অ্যাংস্ট্রম, ইংলিশ ভার্সনে মিলছে তো? আচ্ছা না মিললেও পিডিএফ থাকবে তো, চেষ্টা করে নিবি। আচ্ছা আটেরটা কোশ্চেন দেখছি। হ্যাঁ আটের কোশ্চেনটা দেখো, আটেরটা একটু পড়ো, চেষ্টা করো। আচ্ছা তোমাকে দেখো রিডবার্গ ভ্যালু দিয়ে দিয়েছে, রিডবার্গ আর দিয়ে দিয়েছে 109737 হয়, অ্যাকচুয়ালি 109737 সেন্টিমিটার টু দি পাওয়ার -1, এটা তোমাকে দিয়ে দিয়েছে রিডবার্গ। সো রিডবার্গ তোমাকে দিয়ে দিয়েছে। এখন রিডবার্গ দিয়ে দেওয়ার পর আমাকে কি বলছে, বামার বর্ণালী মানে বামার স্পেকট্রাম দিয়েছে। এই বামার স্পেকট্রামের হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য মান নির্ণয় করো। আচ্ছা তুই বল, আগের প্রবলেমটাতে যেটা আমরা আলোচনা করছিলাম হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য, হ্রস্বতম মানে সব থেকে ছোট ওয়েভলেংথ। তো সব থেকে ছোট ওয়েভলেংথ কখন পাবি, যখন তার ভ্যালুটা সব থেকে দূর থেকে আসবে, সব থেকে দূর থেকে আসবে। এবার সব থেকে দূর কত হবে স্যার? ইনফিনিটি, ইনফিনিটি থেকে এলে পরে হবে, তাই না? বুঝতে পারছি ব্যাপারটা? তবেই তো ইকুয়াল টু এসি বাই ল্যামডা, ল্যামডা ভ্যালু কম মানে ই এর মান কত হবে? সব থেকে বেশি। তাহলে ও যখন ইনফিনিটি থেকে আসবে দুয়ে, তখনই তো সব থেকে বেশি পরিমাণে আমরা এনার্জি পাবো, তাই না? সেই জন্য আমরা এখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছি, সো এক্ষেত্রে আমরা যে বামারের ফর্মুলাটা ইউজ করব, সেক্ষেত্রে 1/λ শুড বি ইকুয়ালস টু 1/r ইনটু 1/2 স্কয়ার, কিন্তু মাইনাস কত হবে? মাইনাস কত হয়ে যাবে? 1/ইনফিনিটির স্কয়ার। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হলো কেন হলো ইনফিনিটি? কারণ অনেক দূর থেকে আসবে। সো বেসিক্যালি কত এলো স্যার? 1/λ সমান 109737 ইন্টু 1/4, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 4/109737। এটা হচ্ছে ল্যামডার ভ্যালু। দেখতো কত আসছে? 4 ডিভাইডেড বাই 109737। বল যা আসছে ভ্যালু বল। হ্যাঁ 0.0000364508, এই দে ভ্যালু দেখতে পাচ্ছিস 3645 চলে এসছে। ঠিক আছে, এবার তাহলে পয়েন্ট 1 2 3 4 5 6 7 8 নাকি 8 এ চলে এলাম। তাহলে বেসিক্যালি কত হলো? তাহলে ভালো করে দেখ, এটা কিন্তু সেন্টিমিটার, এককটা কিন্তু সেন্টিমিটার আসবে। তাই এটা অ্যাকচুয়ালি আসছে কত? 3645.08 ইনটু 10 টু দি পাওয়ার -8 সেমি, আর 10 টু দি পাওয়ার -8 সেমি মানে তো অ্যাংস্ট্রম। সেই জন্য এটা চলে এলো আমার 3645 অ্যাংস্ট্রম। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম প্রবলেমটা? ক্লিয়ার হলো? সেন্টিমিটার ছিল বলে 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার মানে হয় 1 অ্যাংস্ট্রম, আর মিটার হলে 10 টু দি পাওয়ার -10 মিটার মানে কত হয়? 1 অ্যাংস্ট্রম। ঠিক তো জানো নিশ্চয়ই? সেজন্য সেন্টিমিটার বলে আমরা কিন্তু 10 টু দি পাওয়ার -8 কে অ্যাংস্ট্রম ধরলাম। ক্লিয়ার না? চলো 9 এর কোশ্চেনটা দেখবো, 9 এর প্রবলেমটা দেখবো। 9টা দেখি, ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? চল 9টা বলছে উত্তেজিত অবস্থায় এক্সাইটেড স্টেটে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের শক্তি এত, কিন্তু কোন স্টেট আমাকে বলেন, এখান থেকে স্টেট বার করে নিতে পারবো আমরা। সো বেসিক্যালি আমাকে সামহাউ এনার্জি EN এট এনি স্টেট আমাকে বলেছে -0.54 ইলেকট্রন ভোল্ট,
ঠিক আছে, কিন্তু আমরা ইএন এর ভ্যালু জানি এন তম কক্ষপথে কত হয়, না তো স্যার এন তম কক্ষপথে হয় -13.6 ইন্টু জেড স্কোয়ার, কিন্তু জেড স্কোয়ার বাই কত হচ্ছে এন স্কোয়ার, এটা মানে স্যার -0.54। এখান থেকে আমার ভ্যালু হবে এন কে কাজ করা। আমার চোখে দেখে মনে হচ্ছে 4 হবে, 3 হবে নাকি রে? 25 মানে এন স্কোয়ার 25 আসছে। ঠিক আছে, তাহলে 25ই আসবে। হ্যাঁ 25 হাফ আছে না, 0.54, 25, তাহলে এন এর ভ্যালু এখান থেকে 5 আসবে। ক্লিয়ার, এন এর ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করবো, 5 আসবে। আচ্ছা জেড কত আসবে, হাইড্রোজেন বলে জেড কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, বুঝতে পারছিস? এবার এন তুই 5 পেয়ে গেছিস, এন তুই 5 পেয়ে গেলে এই ক্যালকুলেশনটা করে, বুঝতে পারলি কি করে ক্যালকুলেশনটা করলাম? কারণ ইএন এর ভ্যালু তো এটা হয় না, -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, মনে করে দেখ আগের ক্লাসে করিয়েছি আমি। ঠিক আছে, এবার তোকে কি বলছে যে ওই কক্ষপথে মানে পঞ্চম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। তাহলে কৌণিক ভরবেগ মানে কত হয় রে, NH বাই 2 পাই। তাহলে কৌণিক ভরবেগ হবে স্যার NH বাই 2 পাই। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম n, n মানে কত স্যার 5, আর h থাকবে তোমার কাছে, h এর ভ্যালু তুমি জানো, আর 2 পাই দিয়ে ভাগ করে দাও, 2 পাই দিয়ে ভাগ করে দাও, এটাই তোমার অ্যান্সার। তাহলে h এর ভ্যালু কত হবে নিশ্চয়ই জানো, 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34, আর 2 পাই এর ভ্যালু জানো, এখান থেকে তুমি l এর ভ্যালুটা বার করে নেবে। সবাই তো মিলে গেছে অ্যান্সারটা, দেখেছিস? চলো এটার ভ্যালু মিলে গেছে। তাহলে আমি কি প্রবলেমটা বোঝাতে পারলাম যে কি করে অ্যাপ্রোচটা হলো? 8 এর প্রবলেম, 9 এর প্রবলেম ক্লিয়ার হলো সকলের? 8 এর প্রবলেমটা এইচএস 2004 এ এসছে। হ্যাঁ চলো 9 এর প্রবলেমটা আই হোপ ক্লিয়ার করাতে পারলাম। নেক্সট, এই হচ্ছে গল্প, ক্লিয়ার? তাহলে 8 9 কমপ্লিট। এবার পরের পেজে যাচ্ছি, চলো 10 11। 10 একটা দেখবো। 10 একটা বলছে হাইড্রোজেনের লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। তাহলে বলো তোমরা, যে লাইম্যান সিরিজ হয়, লাইম্যান সিরিজ মানে কত, এন ফাইনাল যেটা হবে সেটা 1 হবে, এন ফাইনাল 1 হবে, আর রিডবার কনস্ট্যান্ট তোমার দিয়ে দিয়েছে। তাহলে স্যার প্রথম ক্ষেত্রে 1/λ1 যেটা হচ্ছে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য, যেটা সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য, আমি এক্ষুনি বামার পড়াতে গিয়ে বললাম সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য কি করে বার করবা, না তো যেটা ফাইনাল তার ওপরটা থেকে হয় নাকি রে, ফাইনালের ওপরটা থেকে হয়। তাহলে ফাইনাল যেহেতু লাইম্যানে কত হয় 1 হয়, তাহলে সব থেকে বড় পাবে কোথা থেকে, 2 থেকে 1 এ নামবে, 2 থেকে 1 এ নামবে। সো 1/λ1 শুড বি ইকুয়ালস টু আর এর ভ্যালু 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তার সাথে কত হবে স্যার 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। আমি কি ক্লিয়ার করাতে পারলাম কি করে হবে? কেন বলতো, লাইম্যানের ক্ষেত্রে ফাইনাল হয় 1/1 স্কোয়ার মাইনাস কত হয় 1/2 স্কোয়ার, কারণ 2 থেকে এলে পরে এটা হবে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে তুমি ল্যামডা ভ্যালুটা ক্যালকুলেট করো, এটা হচ্ছে সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য, এটা হবে λ1 সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার যদি সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য বার করতে চাই, তাহলে বুঝতে পারছো ফাইনালের জায়গায় কি বসাতে হবে আমাকে, ইনফিনিটি নাকি, নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে নেক্সট কেসে আমরা কি বার করতে পারবো স্যার, এগেইন যখন আমরা শর্টেস্ট ওয়েভলেংথ বার করবো, তাহলে 1/λ শুড বি ইকুয়াল টু 1.097 ইনটু 10 টু দি পাওয়ার 7, কিন্তু 1/1 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি স্কোয়ার, এখান থেকে তুমি λ2 টাকে বার করবা। ক্লিয়ার হলো কনসেপ্টটা, বুঝতে পারলাম? কোশ্চেনটা ভালো করে মাথায় রাখবে। সো দিস ইজ অল অ্যাবাউট λ1 আর λ2, এখান থেকে বেরিয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ প্রবলেমটা সোজা ছিল। সো হাইড্রোজেনের লাইম্যান শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যগুলির মান আমরা এখান থেকে বার করে নিতে পারবো। ক্লিয়ার হয়েছে? λ1 আর λ2 এর ভ্যালু বার করে নিতে পারবো। ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ অল অ্যাবাউট কোশ্চেন নাম্বার 10। এবার কোশ্চেন নাম্বার 11 এ আসছি। কোশ্চেন নাম্বার 11, এখন দেখো কোশ্চেন নাম্বার 11 যদি দেখি, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের বন্ধন শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট, মানে ইলেকট্রনকে বাইরে বের করে আনতে গেলে আমাকে 13.6 ইলেকট্রন ভোল্ট দিতে হবে, তার মানে তার এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার হচ্ছে? এবার আমাকে বলছে লিথিয়াম ডাবল প্লাসের প্রথম উদ্দীপ্ত অবস্থা থেকে ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে কত শক্তির প্রয়োজন। তাহলে ভাই সিম্পল কথা, তাহলে প্রথম উদ্দীপ্ত অবস্থা মানে এন এর ভ্যালু কত হবে স্যার 2, হ্যাঁ না বলো? প্রথম উদ্দীপ্ত অবস্থা, ফার্স্ট এক্সাইটেড স্টেট, মানে এক্সাইটেড স্টেটটাই প্রথম এক্সাইটেড স্টেট, সেটা হচ্ছে 2।
তাহলে বেসিক্যালি আমরা কি জানি স্যার E2 বার করতে হবে, E2 নাকি E2 বার করতে হবে। তাহলে E2 এর ভ্যালু কত হবে স্যার, না তো বাইন্ডিং এনার্জি যেহেতু, তাহলে E2 কত হবে স্যার, মাইনাস কত হয় স্যার 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই কত হবে স্যার এন স্কোয়ার, এটা হচ্ছে গল্প। তাহলে মাইনাস 13.6। লিথিয়াম মানে জেড এর ভ্যালু কত হবে স্যার, লিথিয়াম মানে জেড এর ভ্যালু হবে বলো 3 নাকি, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম। তাহলে 3 এর স্কোয়ার মানে কত হবে স্যার 9 বাই এন মানে কত বললাম 2, ফার্স্ট এক্সাইটেড স্টেট বলেছে 2, তাহলে 4, 9/4। তাহলে এটা ক্যালকুলেট করে কত হচ্ছে বলো মাইনাসে, দেখো তো মাইনাস 30.6 আসছে কি দেখো তো একবার। মাইনাস 30.6 ইলেকট্রন ভোল্ট এসছে। তার মানে আমরা বুঝতে পারছি Li ডাবল প্লাসের ক্ষেত্রে ইলেকট্রনের এনার্জিটা কত আসছে মাইনাস 30.6 ইলেকট্রন ভোল্ট, মাইনাস 30.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে তার বাইন্ডিং এনার্জি কত হবে স্যার প্লাস 30.6 ইলেকট্রন ভোল্ট, সেজন্য তার বাইন্ডিং এনার্জি হবে 30.6 ইলেকট্রন ভোল্ট। এই কি হয়েছে তোদের, তাহলে এনার্জি লিথিয়াম আয়নে দেখলাম কত মাইনাস 30.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে পরে এক্ষেত্রে দেখলাম আমরা কি 30.6 ইলেকট্রন ভোল্ট হচ্ছে তার বাইন্ডিং এনার্জি, এতটা এনার্জি তাকে দিলে পরে লিথিয়াম ডাবল প্লাস থেকে ইলেকট্রন বাইরে বের করে আসতে পারবে। ক্লিয়ার হয়েছে? সো 10 আর 11 প্রবলেমটা আই হোপ ক্লিয়ার করতে পেরেছি, 10 আর 11 প্রবলেমটা আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার হয়েছে? ওর বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? সমিত কোনটা করছিস? বাড়িতে করেছিলিস এগুলো না এখানে করলি? কটা আছে রে টোটাল? বেসিক 17টা, লাস্টেরটা হয়েছে ওয়ার্ক ফাংশন দিয়ে যেটা ছিল 5। না ওরকম ভাবে তো আমরা বলতে পারবো না, কারণ 0 পর্যন্ত চলে যাবে তো ইনফিনিটি নিতে হবে। অ্যাকচুয়ালি 7 বেশি তো আর হবেই না, কোনো মতেই সম্ভব হয় না। ইনফিনিটি হতে হয়েছে বলছি, তবে তোকে 0 পর্যন্ত যেতে হবে ওকে। চল 12টা দেখছি, 12 প্রবলেমটা এই আসতে বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি দ্বিতীয় উদ্দীপিত স্তর, আচ্ছা দ্বিতীয় উদ্দীপিত স্তর মানে কত হবে স্যার Ni মানে কত হবে স্যার 3 নাকি রে, থেকে ভৌম স্তরে আসছে, ভৌম স্তর মানে 1, তাহলে NF কত হচ্ছে স্যার 1, NF1। এলে যে বিকিরণ হবে, যে বিকিরণটা পাবো আমরা, তাকে একটি সোডিয়াম ধাতু পৃষ্ঠ ফেললে নিঃসৃত ফটো ইলেকট্রন, মানে এখানে কোয়ান্টাম থিওরি ঢুকে গেল, বুঝতে পারছো? তাহলে এখানে অ্যাটম প্লাস কোয়ান্টাম থিওরি প্রবলেম। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি বার করতে পারবো, এনার্জিটা বার করতে পারবো, তাই না? এনার্জিটা বার করতে পারবো। তাহলে Ni থেকে NF আসছে বাবা, Ni থেকে NF আসছে। এবার এলে যে বিকিরণ হয় তাকে একটা সোডিয়াম ধাতু পৃষ্ঠে ফেলে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হয় 10.27, সোডিয়ামের কার্য অপেক্ষক কত? তো প্রথম প্রশ্ন স্যার যে ফর্মুলা আমরা ইউজ করবো সেটা হচ্ছে কত, Hν = W0 + Emax, এটা হচ্ছে ফর্মুলা নাকি রে, নিশ্চয় আগের চ্যাপ্টারে পড়েছিস। এবার প্রশ্ন হচ্ছে আমরা এই হাইড্রোজেনকে উদ্দীপিত করে আবার যখন নর্মাল স্টেটে আনবো সেখান থেকে যে রেডিয়েশন হবে সেটা, তাহলে আমাকে এখানে লজিক্যালি ইম্যাক্সটা বলে দিয়েছে যে সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে 10.27, তাহলে ইম্যাক্স তো বলে দিয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে Hν বার করা। এবার Hν কি করে বার করব, না তো স্যার hc/λ, এটা জানি নাকি রে, hc/λ। তাহলে hc/λ সমান W0 + Emax, এইবার আমরা এখান থেকে বার করতে পারবো। এবার ল্যামডা কি করে বার করব, তো 3 থেকে যখন 1 আসবে তখন আমরা একটা ফর্মুলা জানি, 1/λ সমান কি হয়, রিডবার্গ কনস্ট্যান্ট R ইনটু, মনে পড়ছে নিশ্চয়? সো বেসিক্যালি R ইনটু 1/1 স্কয়ার মাইনাস কত 1/3 স্কয়ার। আর R এর ভ্যালু কত জানো তুমি, 109737 সেন্টিমিটার টু দি পাওয়ার -1, বা R এর ভ্যালু তুমি জানো যেটা, সেটা বসাবে। বসিয়ে এখান থেকে তুমি 1/λ ভ্যালুটা পেয়ে গেলে, বুঝতে পারলে ব্যাপারটা? এই 1/λ ভ্যালু কোথায় বসাবি, এইখানটাতে। আর H এর ভ্যালু তুই জানিস, C এর ভ্যালু তুই জানিস, আর Emax তোকে কত দিয়েছে স্যার, Emax দিয়েছে 10.27 ইলেকট্রন ভোল্ট, কিন্তু ইলেকট্রন ভোল্ট রাখলে হবে না, কি করতে হবে, জুলে নিয়ে যেতে হবে। তাই Emax টার সাথে 10.27 না রেখে আমরা এখানে Emax টাকে কি লিখতে পারবো, না তো স্যার Emax শুড বি ইকুয়ালস টু 10.27 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -90 জুল, এইটা। তাহলে এবার এখানে Emax এর ভ্যালু বসাবা। এবার কি করবা, H এর ভ্যালু বসাবে,
সি এর ভ্যালু বসাবে, আর এখান থেকে 1/λ যেটা পাবে সেটা বসাবে, বসিয়ে তুমি কি বার করে নেবে, W0, আর এই W0 তোমাকে বার করতে দিয়েছে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ওকে, এবার দেখো অঙ্কটাকে তুমি যদি এই রিডবার্গ দিয়ে না যেতে চাও, অনেকে প্রবলেম হতে পারে, রিডবার্গ দিয়ে নাও যেতে পারো, তাহলে অঙ্কটাকে আমরা অন্যভাবেও যেতে পারি। কি করে? না তো দেখো গ্রাউন্ড স্টেটের এনার্জি কত স্যার, -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা তো স্যার E1, হ্যাঁ না বলো। আর আমি কি বার করবো স্যার, E3 বার করবো, হ্যাঁ না বলে নাও। তাহলে স্যার E3 কত হবে স্যার, তাহলে E3 কত, আরেকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি, E3 কত হবে স্যার, তাহলে E3 হবে স্যার -13.6 ইন্টু জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে কত 1 স্কোয়ার বিকজ অফ হাইড্রোজেন, আর n স্কোয়ারের জায়গায় কত লিখবো 3 স্কোয়ার, বুঝতে পারলাম? তাহলে এখান থেকে E3 বার করে নিলাম। এবার তুমি কি করবা, না তো স্যার E3 থেকে E1 টাকে বাদ দেবো, বুঝতে পারছো ব্যাপারটা? আর E3 - E1 মানে তুমি একটা ফর্মুলা জানো যেটা তোমাদেরকে বোর দিয়েছে, কি বলতো, E3 - E1 মানে কত হবে স্যার, h নিউ। এবার এইটা যেটা বেরোবে না সেটার ইউনিটটা হবে কি বলতো, ইলেকট্রন ভোল্ট। তখন তোমাকে ইম্যাক্স এর জায়গায় তুমি 10.27 বসিয়ে দিলে আর কোনো ঝামেলা হবে না, কেন ইউনিট দুটো কি হয়ে যাবে তখন, সেম হয়ে যাবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে এখান থেকেও তুমি অঙ্কটাকে করতে পারো। বুঝতে পেরেছি না, বুঝতে পারিসনি বল এবার? ক্লিয়ার হয়েছে? তাহলে যে কোনো একটা অ্যাপ্রোচ ধরে অঙ্কটা করো, দুটো অ্যাপ্রোচ ধরে অঙ্কটাকে তুমি সলভ করতে পারবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি কোশ্চেনটা? সমৃদ্ধ সুকৃতি বুঝতে পেরেছিস তো? হয় এই অ্যাপ্রোচে যাও, না হয় এই অ্যাপ্রোচে যাও, যে কোনো একটা অ্যাপ্রোচে তুমি যাও। তো এই অ্যাপ্রোচটা আমার মনে হলো ভালো, হঠাৎ মাথায় এলো বলে অ্যাপ্রোচটা আমি বলতে পারলাম। ক্লিয়ার হলো? তো আমাকে E1 E3 বার করে নাও, এখান থেকে কাজ করো। ক্লিয়ার হয়েছে? তো দুটো প্রসেস বললাম, যে কোনো একটা প্রসেস তুমি চয়েস করবে, যে কোনো একটা প্রসেস দিয়ে তুমি প্রবলেম সলিউশন করো, ঠিক আছে? তাহলে পরে হয়ে যাবে। লাস্টটা একবার বলবো। আচ্ছা, কোশ্চেনটা মনে আছে তো, খাতায় আছে, বই আছে কোশ্চেনের? আচ্ছা দেখ আমাকে বল। তোকে বলেছে যে 3 থেকে 1-এ আসছে, তো 3 থেকে 1-এ আসছে মানে কি, অ্যাকচুয়ালি E3 মাইনাস কত হবে E1, আর এটা মানে কি আমরা জানি h নিউ, আমি তো জানি না h নিউ কত, h নিউ হবে। এবার E3 মানে কত স্যার, E3 মানে হচ্ছে স্যার -13.6 ইন্টু কত স্যার 1 স্কোয়ার বাই 3 স্কোয়ার, আর -E1 মানে কত স্যার, -E1 মানে -13.6, এই চলে এলো। এটা মানেই কি h নিউ, হ্যাঁ না বলো? তাহলে অ্যাকচুয়ালি তুমি দেখো এখানে আসছে কত 13.6, যদি কমন নিয়ে নাও তাহলে 1 - 1/9 এরকম কিছু একটা ভ্যালু আসছে, হ্যাঁ না বলো? দেখতে পাচ্ছ তো 13.6 কমন নিলে 1 - 1/9, তাহলে কত আসছে স্যার 13.6 গুণিত কত আসছে 8 বাই কত 9, এইটা মানে কি h নিউ, হ্যাঁ স্যার এটা মানে h নিউ। এবার একটা ফর্মুলা আমরা এখনই কি লিখলাম স্যার, h নিউ মানে কত হলো স্যার W0 প্লাস কি ছিল E max, তোমাকে W0 বার করতে হবে, তাহলে W0 মানে কত স্যার h নিউ মাইনাস E max। এবার h নিউ তো তুমি পেয়ে গেছো 8/9 ইন্টু 13.6 মাইনাস E max, মনে করো E max কত ছিল 10.27, এবার তুমি 10.27 বসাও, দেখো এখান থেকে W0 বার হচ্ছে, দেখো তো ক্যালকুলেট করে বের হচ্ছে কিনা, তাহলে আমি ভুল করছি, হঠাৎ মাথায় এলো বলে বলতে পারলাম বাবা। সবসময় দেখো একটা অঙ্ক যে সবসময় মুখস্থ নয় যে আমি এইভাবেই করাবো, হঠাৎ কখনো চলে আসে, কখনো লং প্রসেস হয়ে যায়, কখনো শর্ট প্রসেস হয়, এটা অনেকটা ইজি হয়ে গেল, আই হোপ ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত, বুঝতে পারলাম। আচ্ছা এটা ক্যালকুলেট করে দেখো মিলছে কিনা, ইন্দ্র দেখ তো মিলছে কিনা, W0 মিলছে, শোনো আই হোপ 11-12 প্রবলেমটা আমরা করাতে পারলাম। এই অঙ্ক এই প্রসেসটা ইউজ করো, এই প্রসেসটা ইউজ করো, দ্যাট ইজ এ হেলদি প্রসেস। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম। আগের প্রসেসটা গেলে সমস্যা হতো না, জটিল হয়ে যেত ক্যালকুলেশন, বুঝতে পারছো? অনেক জটিল হয়ে যেত ক্যালকুলেশন, তাই না? এত বড় বড় গুণ ভাগ করতে হতো, সো এটা অনেক ইজি হয়ে গেল আমার। চলো 13টা দেখবো একটু, 13 প্রবলেমটা দেখবো, আগের পেজটা। ভিডিও তুমি তো দেখবে না, আচ্ছা দেখি, এটা বুঝতে পারলি, এই প্রসেসটা বুঝতে পেরেছিস প্রণয়, বুঝতে পেরেছিস? পরের সপ্তাহে রবিবার কিন্তু অ্যাটমিক থিওরির উপর পরীক্ষা হবে, হ্যাঁ মাথায় থাকবে যেন। আর আশা করছি কালকে তোদের খাতাটা দিয়ে দেবো, যেটা কোয়ান্টাম থিওরির পরীক্ষা নেওয়া হয়েছে, 500টা খাতা বাকি আছে দেখা, কালকে আমি ফাঁকা থাকবো, কাল আমি দেখে দেবো। মঙ্গলবার দিনটা অ্যাকচুয়ালি 10-এর ব্যাচকে দেওয়া আছে এক্সট্রা ডেট, ঠিক আছে? যদি ক্লাস করতে হয় মঙ্গলবার দিন তাহলে সকালে আসতে হবে, সকাল বলতে 9টার দিকে আসতে হবে, নাহলে কালকে এলে এবার সুবিধা হবে, সকাল 9টায় আমাকে ফোন করে ঘুম থেকে উঠাবি।
9টায় আসতে হবে তাহলে। কালকে এলে সুবিধা কি হবে, কালকের ক্লাসটা আমি রেকর্ডেডও থাকবে, যদিও বা দেখ কাল যদি আসতে পারিস কালকে আয়। চল আচ্ছা দেখছি পরে 13টা দেখি, 13 কোশ্চেনটা দেখবো। 13টা বলছে ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেনের পরমাণুর ওপর 620 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতি বেগুনি রশ্মি এসে পড়লো, পরমাণু ইলেকট্রনটি এত বেগে নির্গত হয়ে যায়। হাইড্রোজেনের আয়নন শক্তি কত? আস্তে। তাহলে বেসিক্যালি আমরা দেখছি এখানে কত আয়নন শক্তি হাইড্রোজেন, অ্যাকচুয়ালি আমরা জানি যে ইলেকট্রনকে বার করে আনতে যে পরিমাণ এনার্জি লাগে কত হয় না, তো 13.6 ইলেকট্রন ভোল্ট। দেখ তাই উত্তর বেরোবে অ্যাকচুয়ালি, যে হাইড্রোজেনকে আয়নিত করতে আমার কতটা এনার্জি দরকার, স্যার 13.6 ইলেকট্রন ভোল্ট এত এনার্জি দরকার, বুঝতে পেরেছি ব্যাপারটা। তো বেসিক্যালি বলছে ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেনের পরমাণুর উপর 620 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এসে পড়লে পরমাণু ইলেকট্রনটি এত বেগে নির্গত হয়, মানে তোকে ভিএন বলে দিয়েছে, তাই না, ভিএন বলে দিয়েছে। তো বেসিক্যালি তোকে ভিএন বলে দিয়েছে এন তম কক্ষপথে। এবার কত কক্ষপথে যাবে তা তো জানিস না তুই, বুঝতে পারছিস। আমরা মনে কর এক্ষুনি একটা ফর্মুলা পেয়েছিলাম, কি ফর্মুলা পেয়েছিলাম স্যার, ভিএন শুড বি ইকুয়াল টু সিএন সি বাই এন আলফা, বুঝতে পারলাম, সি বাই এন আলফা এটা পেয়েছিলাম। এবার সি বাই এন আলফা এখান থেকে কি আমরা এন এর ভ্যালুটা বার করতে পারবো? অবভিয়াসলি পারবো স্যার। কি করে বার করবো স্যার, ভিএন আমাকে দিয়েছে দেখো 1.5, এই ফর্মুলাটা লিখেছিলাম মনে পড়ছে একটু আগে। তাহলে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর সি এর ভ্যালু কত স্যার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 বাই এন ইন্টু 1/137, এরকম কিছু একটা ভ্যালু, তাই তো। তাহলে এখান থেকে এন এর ভ্যালুটা পেয়ে যাবো আমরা। তো বেসিক্যালি দেখ এখান থেকে যদি তুই দেখিস তাহলে 10 টু দি পাওয়ার 8 এখানে কাটছে 10 টু দি পাওয়ার 6 মানে 10 স্কোয়ার, আর 3 কাটছে 2 দিয়ে, তাহলে এন আসছে কত 200 বাই 137। তাহলে এন এর ভ্যালু এরকম কিছু আসছে যে 200 বাই 137। তো 200 বাই 137 কত হচ্ছে, প্রায় 2 এর কাছাকাছি, দেখতো প্রায় 2, 1 পয়েন্ট, তো এটা 2 নিতে হবে আমাকে, 2 নম্বর স্টেটে আসছে, ঠিক আছে। আচ্ছা ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুর উপর 620 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি এসে পড়লে, আচ্ছা 620 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি এসে পড়ছে, তাহলে আমরা সেখান থেকে জানতে পারবো যে তার এনার্জি কতটা হচ্ছে। এনার্জি কত হবে না, তো এনার্জি শুড বি ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, লাগবে না এত কিছু, এইচ সি বাই ল্যামডা। তাহলে এইচ সি বাই ল্যামডা মানে কত হয় অ্যাকচুয়ালি, যদি আমরা ইলেকট্রন ভোল্টে বার করতে চাই তাহলে একটা ফর্মুলা ছিল, এইচ সি কে আমরা 12422 লিখেছিলাম মনে পড়ছে, যদি অ্যাংস্ট্রমে থাকতো, আর এখানে ল্যামডা দিয়ে দিব কত তাহলে 620। প্লিজ এই ভাগটা একটু করে দিত, এনার্জি কত আসছে দেখি ইলেকট্রন ভোল্টে, 12422 বাই 620, 20 পয়েন্ট, তাই 20.03 ইলেকট্রন ভোল্ট আমি দিচ্ছি ওকে এনার্জি, দিয়েও এক্সাইটেড হচ্ছে, তাই না, এক্সাইটেড হচ্ছে, দিয়ে এক্সাইটেড হয়ে অ্যাকচুয়ালি ও যাচ্ছে কোথায় না, তো ও যাচ্ছে দেখো n ইকুয়াল টু 2 তে আস্তে। তাহলে এক্সাইটেড হচ্ছে, এক্সাইটেড হয়ে ও অ্যাকচুয়ালি ভেলোসিটি এতটা বেরোচ্ছে আস্তে প্লিজ। এবার এনার্জি আমরা দেখে নিয়েছি 20.03 ইলেকট্রন ভোল্ট হচ্ছে, তাহলে এত স্টেটেও যাচ্ছে 20.03 ইলেকট্রন ভোল্ট, এত এনার্জি এসে পড়ছে, ক্লিয়ার। তাহলে আমরা যখন হাইড্রোজেনের আয়নন শক্তি বার করব, তাহলে আমরা এই প্রসেসে না গিয়ে ওয়ার্ক ফাংশন ধরতে পারি, কারণ ওয়ার্ক ফাংশন মানে তো আয়নাইজেশন শক্তি হয়ে যাবে। সো বেকার আমরা এই মেথডে যদি না যাই, শুধুমাত্র আমরা ওয়ার্ক ফাংশন ধরে করে নিই, তাহলে আরো বেটার ওয়েতে আমরা অঙ্কটাকে অ্যাপ্রোচ করতে পারবো, ঠিক আছে। তাহলে আরো বেটার ওয়েতে অঙ্কটা যে অ্যাপ্রোচ করতে চাই, তাহলে স্যার আমরা কি বলবো, এইচ নিউ শুড বি ইকুয়ালস টু W0 প্লাস ই ম্যাক্স, এটাই হতে পারে স্যার, অবভিয়াসলি এটাই হবে। এবার এইচ নিউ মানে কত, এইচ নিউ মানে দেখ তুই জানিস 20.03, তাহলে এইচ নিউ মানে কত স্যার 20.03, কিন্তু ইলেকট্রন ভোল্ট রাখা যাবে না। কেন ইলেকট্রন ভোল্ট রাখা যাবে না, কারণ ই ম্যাক্স তো দেওয়া নাই, সেজন্য এটাকে কি করতে হবে স্যার, জুল করতে হবে। বলে দেখ আমি জুল করে নিলাম, ইলেকট্রন ভোল্টটাকে জুল করলাম, আর এটা মানেই হচ্ছে স্যার W0 প্লাস ই ম্যাক্স। ই ম্যাক্স মানে এখানে কত হবে, ভি ভেলোসিটি নিয়ে বেরোলে হাফ এম ভি স্কোয়ার, তোরা পড়েছিস আগের চ্যাপ্টারে। তাহলে কত হবে স্যার হাফ এম, এম মানে কি হবে স্যার, এখানে ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু ভি স্কোয়ার, আর ভি তোকে দিয়ে দিয়েছে সরি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এর হোল স্কোয়ার। এখান থেকে তুই W0 টাকে বার করবি, এটা ছাড়া আর উপায় আসছে না, এখন মাথায় আসছে না।
সো এটা দিয়ে তুই W0টাকে বার করবি, এটা হচ্ছে সব থেকে প্রসেসটা ভালো হবে। ক্লিয়ার হয়েছে? তো এই ওয়েতে আমরা অঙ্কটাকে করতে পারবো। সো এই ওয়ে ছাড়া আমি আর মাথায় আসছে না এখন, তোদের যদি মাথায় অন্য কিছু আসে এটা করবে। সমৃদ্ধ এটা ওয়ে করেছো এই ওয়েতে নাকি? এবার দেখ, যে অ্যান্সারটা বেরোবে সেই অ্যান্সারটা কোন এককে বেরোবে স্যার? জুলে। তাই কি ইলেকট্রন ভোল্ট করতে গেলে তোরা জানিস 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করতে হবে, সেজন্য ইলেকট্রন ভোল্ট বেরিয়ে যাবে। আমি কি বলতে পারলাম প্রবলেমটা? ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? 13 প্রবলেমটা কি ক্লিয়ার হয়েছে সবার? 13 প্রবলেমটা কি সবার ক্লিয়ার হয়েছে? চলো 14টা দেখি। 14 বলছে বামার শ্রেণীর প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য এত হলে লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য। তো এটা তো ইজি। তাহলে বামার শ্রেণীর প্রথম রেখার তরঙ্গ দৈর্ঘ্য মানে তোকে এখান থেকে কি বার করতে হবে বলতো? আর বার করতে হবে। হ্যাঁ না বল। প্রথম কেস কি দিয়েছে? তাহলে আমরা জানি স্যার 1/λ = 1/r × 1/ni² - 1/nf²। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার দেখ ল্যামডা ভ্যালু তুই জানিস কত? 6560 অ্যাংস্ট্রম। তো স্যার 1/6560 × 10⁻⁻10 সমান r ইন্টু, এবার তোকে বামার বলেছে, বামার মানে কত হবে স্যার? বামার মানে হবে স্যার সবসময় 1/2² নাকি রে? 1/2²। 1/2² মাইনাস কত হবে স্যার? মানে বলছে প্রথম রেখা, প্রথম রেখা মানে কত স্যার? n এর ভ্যালু 3 হবে, 3 থেকে 2 এ নামবে। সো এখান থেকে তুই 1/3² দিয়ে r এর ভ্যালুটা এখান থেকে বার করবি। বুঝতে পারলাম? এখান থেকে তোর কাজ হবে r এর ভ্যালুটাকে বার করা। কি বুঝতে পারছি কোশ্চেনটা? এবার যখনই r এর ভ্যালু বেরিয়ে গেল, এবার তুই লাইম্যান সিরিজে চলে আয়। যখন লাইম্যান সিরিজে আসবি তখন কি হবে? তো লাইম্যান সিরিজের ক্ষেত্রে 1/λ সমান কত হয় স্যার? r × 1/1² মাইনাস, এবার লাইম্যান শ্রেণীর দ্বিতীয় রেখা বলেছে, ভালো করে দেখো দ্বিতীয় রেখা। তো দেখো লাইম্যান সিরিজের ক্ষেত্রে যেখানে নামে ইলেকট্রনটা সেটা হচ্ছে ফার্স্ট অরবিট। সো প্রথম রেখাটা পাবো দ্বিতীয় থেকে, আর সেকেন্ড রেখাটা পাবো তৃতীয় থেকে। বুঝতে পেরেছো? সো এখানে বলছে দ্বিতীয় রেখা, সেজন্য দ্বিতীয় রেখা হওয়ার জন্য এটা কত হবে? 1/3²। আমি কি বুঝতে পেরেছি? আর r এর ভ্যালুটা এখান থেকে পেয়ে গেছো, ল্যামডা এখান থেকে বেরিয়ে যাবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি প্রবলেমটা? প্রবলেমটাকে ক্লিয়ার করাতে পেরেছি? বলবে আমাকে। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে আমাকে। আমি এখান থেকে r এর ভ্যালুটা বার করে নিলাম, দিয়ে আমরা এখান থেকে r এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? সো r এর ভ্যালুটাকে ক্যালকুলেট করে এখান থেকে রেখে দিতে পারো এন্ড তোমরা ইউজ করতে পারো, এবং পরের ইকুয়েশনে আমরা এখান থেকে ল্যামডা ভ্যালুটাকে বার করে নিতে পারবো। ক্লিয়ার হয়েছে? আই হোপ প্রবলেমটা ক্লিয়ার করাতে পেরেছি। সো এখান থেকে আমরা বার করে নিতে পারবো ল্যামডা। ক্লিয়ার হয়েছে? ওকে, 15 প্রবলেমটা দেখবো। 15 প্রবলেমটা আমরা দেখবো। ওকে, হয়েছে? দেখো বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর থেকে প্রথম স্তরে এবং সর্বোচ্চ অনুমোদিত শক্তি স্তর থেকে দ্বিতীয় স্তরে সংক্রমণ ঘটলে যে ফোটনগুলো নিশ্চিত হয় তাদের শক্তির অনুপাত কত? বাপরে বাপ। তাহলে অঙ্কটাকে অ্যাপ্রোচ ধরি। তাহলে বেসিক্যালি বলছে বামার শ্রেণীর প্রথম রেখার হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি দ্বিতীয় থেকে যখন প্রথমে আসবে, তাহলে এটা বার করি। তো এক কাজ করো, যখন ইলেকট্রনটা থেকে দ্বিতীয় থেকে একে বেরোবে, ইলেকট্রনটা যখন দ্বিতীয় থেকে একে যাবে তখন তাদের শক্তি কত হবে? তাহলে বেসিক্যালি আমরা বলছি কি যে E1 মানে কি হবে? যখন সে E2 থেকে E1 এ আসছে, এরকম ভাবো। ঠিক আছে? বা এরকম ভাবে ভাবতে পারো যে E1 ড্যাশ শুড বি ইকুয়ালস টু E2 মাইনাস E1, এটা, তাই না? এবার বেসিক্যালি E2 মাইনাস E1 মানে কত হবে স্যার? তাহলে E2 মানে কত স্যার? আস্তে না তো, -13.6 ইন্টু 1² মাইনাস 13.6। ঠিক বলছি তো? তো এটা কত থাকছে ভালো করে দেখো। তাহলে 13.6 কে যদি কমন নিয়ে নাও, তাহলে 1 - 1/4, দ্যাট ইজ 13.6 ইন্টু 3/4। এটা পড়ে থাকছে আমার E1 ড্যাশ। তাহলে দ্বিতীয় অনুমোদিত শক্তি স্তর, আস্তে, দ্বিতীয় অনুমোদিত স্তর মানে প্রথম দ্বিতীয়। সো সেকেন্ড স্টেজ থেকে 1 স্টেজে আসছে,
তার ক্ষেত্রে আমার যে শক্তিটা দরকার সেটা আমরা এখানে বার করলাম। কিন্তু পরের কেসটা কি বলেছে দেখো, পরেরটা বলছে সর্বোচ্চ অনুমোদিত শক্তি স্তর। বা সর্বোচ্চ অনুমোদিত শক্তি স্তর যদি তুমি প্র্যাকটিক্যালি দেখো পিরিয়ডিক টেবিল অনুযায়ী তোমাদের এন এর ভ্যালু 7 হবে, 7-এর বেশি আর হবেই না, কারণ সর্বোচ্চ কক্ষপথ 7টা আছে, অনুমোদিত কক্ষপথ এখন পর্যন্ত। কিন্তু যদি আমরা বাই থিওরি দেখতে চাই সেটা অনেক স্তর পাওয়া যাবে, সে কম্বিনেশনের ক্ষেত্রে অনেক স্তর হতে পারে, সেই জন্য আমরা এখানে ইনফিনিটি এটার কথা বলছিস তো তুই, ইনফিনিটি ধরে চলবো আমরা। সো সর্বোচ্চ অনুমোদিত শক্তি স্তর এখানে ইনফিনিটি ধরে করব। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো বেসিক্যালি ইনফিনিটি ধরে যদি করতে চাই তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব যে শক্তিটা কত হবে। তাহলে সেকেন্ড কেসে E2 ড্যাশ যদি বার করতে চাই তাহলে E2 ড্যাশ কত হবে স্যার? E2 ড্যাশ কত হবে না, তো E2 ড্যাশ হচ্ছে স্যার E ইনফিনিটি টু কোথায় আসবে? সর্বোচ্চ অনুমোদিত শক্তি স্তর থেকে দ্বিতীয় স্তরে, তাহলে মাইনাস E2। এবার যেহেতু ইনফিনিটি, এটার ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, বুঝতেই পারছিস। তো 0 হয়ে যাওয়ার জন্য মাইনাস অফ -13.6 ইন্টু 1 স্কোয়ার বাই 4 স্কোয়ার, সরি 4 কেন 2 স্কোয়ার, সেই জন্য কত চলে এলো স্যার? 13.6 গুণিত 1/4। এবার তোকে রেশিও বার করতে বলেছে। এবার তুই কি করবি স্যার? E1 ড্যাশ ইজ টু E2 ড্যাশ বার করবি। তাহলে কত হবে দেখ, 13.6 গুণিত 3/4 অনুপাত 13.6 গুণিত 1/4। তো 4 কাটে, 13.6 কাটে, কত আসছে? 3:1। আই হোপ এইটাই অ্যান্সারে আছে 3:1। ভালো অঙ্ক ছিল, আই হোপ অঙ্কটা বোঝাতে পারলাম। অঙ্কটাকে ক্লিয়ার করাতে পেরেছি? আই হোপ অঙ্কটা বোঝাতে পেরেছি সবাইকে। ক্লিয়ার হয়েছে অঙ্কটা? অভিজিৎ বুঝতে পেরেছো? ছিল বই অঙ্কটা আছে, ভালো অঙ্কটা কিন্তু। হ্যাঁ প্লিজ, দেখতেই পাচ্ছ অঙ্কটা, পিডিএফ আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আই হোপ প্রবলেমটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার? চলো পরের প্রশ্নে যাচ্ছি। করে নাও প্লিজ, করে নাও। 9:30 সাড়ে কথা ছিল, এটা দিয়ে দিয়েছি তো সেন্ট। আসলে কিছু কিছু ছেলে আছে বা পাবলিক আছে, তারা ক্লাস এলে পরে বুঝতে পারে, আগে থেকে প্রিকশনস নেওয়াটা ভালো হয়। আসলে কি বলতো, কিছু কিছু ছেলে থাকে সব জায়গায় টাট্টি করে বেড়ায় না। তোর तेरा सुई एक ही तरफ इशारा करता है। हाँ सब একদিকে। আচ্ছা হলো, এটা বুঝতে পারলাম, ঠিক আছে ওকে। পরেরটাতে আসছি, চলো। ও বাবা 15টাই ছিল রে কোশ্চেন, 15টা ছিল। তাহলে পুরনো বই হয়তো আপডেটেড নাই, 15টা কোশ্চেন দেখছি তো আমি। আচ্ছা দেখ, ঠিক আছে 16-17 দেখছি। আচ্ছা এই কোশ্চেনটা কি দেওয়া আছে দেখ তো একবার, এটা আছে? আচ্ছা এটা কি আছে? ঠিক আছে এটাই করাই, যতগুলো আছে আমি পিডিএফ আগে করাই। এই আস্তে চল, এটা আগে শুরু করি। তো 16-17 দেখছি, আমি হয়তো পুরনো বই থেকে ছবি তুলেছি তো বলে হয়তো আপডেট করে নি। দুটো কোশ্চেন দুটো কি সোজা আছে, পারবি নাকি কঠিন আছে? ঠিক আছে আমি দেখছি কোশ্চেনটা দিয়ে বলছি। আচ্ছা দেখো একের কোশ্চেনটা দেখি। আসলে এই বইটা পুরনো বই তো, পুরনো বই থেকে করেছি বলে হয়তো আপডেটেড বইটা পাইনি। আচ্ছা দেখো হয়েছে, আস্তে চলো। বলছে রিডবার্গ ধ্রুবকের মান আমাকে দিয়ে দিয়েছে, আর এর ভ্যালু দিয়ে দিয়েছে কত? 1.097 ইন্টু 10⁻7 মিটার টু দি পাওয়ার -1। এটা আমাকে আর এর ভ্যালু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এবার আমাকে বলছে নিচের সংক্রমণগুলির জন্য, সংক্রমণ মানে জাম্পিং, ইলেকট্রন জাম্প করবে, নিশ্চিত বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো সোজা দিয়ে দিয়েছে। তো পরপর কেসগুলো করতে থাকবো আমরা নাকি। সো প্রথম কেস হবে স্যার 1/λ1 লিখছি, 1/λ1 কত হবে স্যার? 1.097 ইন্টু 10⁻7। তাহলে 5 থেকে 2 আসছে, তাহলে স্যার 1/4 স্কোয়ার মাইনাস 5 থেকে 2 আসছে না, তাহলে 1/4 মাইনাস 1/25। এখানে থেকে λ1 বেরিয়ে গেল, ঠিক তো?
তাহলে এখান থেকে ল্যামডা 1 বেরিয়ে গেল। আচ্ছা দুয়েরটা দেখি, এবার বলছে 5 থেকে 1 তাহলে 1 বাই ল্যামডা 1 শুড বি ইকুয়ালস টু 5 থেকে 1 আসছে, তাহলে 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই 5 এর স্কোয়ার। তিনেরটা কি হবে স্যার, n ইকুয়ালস টু 5 থেকে n ইকুয়ালস টু 3, তাহলে 1 বাই ল্যামডা 3, এটা 2 হবে, ল্যামডা 2 সমান 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, কত হবে 5 থেকে 3, তাহলে 1 বাই 3 স্কোয়ার মাইনাস 1 বাই 5 স্কোয়ার। আর ইনফিনিটি থেকে 1 আসছে, তো চারেরটা কি হবে স্যার, 1 বাই ল্যামডা 4 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, 1 বাই 1 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফিনিটি স্কোয়ার। ক্লিয়ার হলো? এটাই আসবে, দেখতে পাচ্ছ তোমরা। সো 1 2 3 4 প্রত্যেকটা জায়গা থেকে ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ভ্যালু বের করো, তোমরা এই অ্যান্সার গুলোই পাবে। ওকে, তো এইটা ছিল আমাদের 1 নম্বর প্রবলেমটা, এটা বোধহয় অ্যাডভান্স লেভেলের প্রবলেম, দেখে নাও একবার। এটাকে অ্যাডভান্স ধরো না, সোজা প্রবলেমই ছিল। ক্লিয়ার হয়েছে? দেখে নাও একবার, সোজা প্রবলেম ছিল। ক্যালকুলেশন গুলো একটু প্লিজ বাড়িতে করে নিও, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ভ্যালু এগুলো এখান থেকে বার করতে হবে। ক্লিয়ার হয়েছে? প্লিজ ক্যালকুলেশন গুলো বাড়িতে কিন্তু করে নিও। চলো পয়েন্টে যাচ্ছি, নেক্সট কোশ্চেন দেখবো। বলছে দুই কোশ্চেনে দেখবো, হাইড্রোজেন পরমাণুর কোন একটি কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আসতে, তাহলে লজিক্যালি তোমাকে এল দিয়ে দিয়েছে কত, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। ওই কক্ষে ইলেকট্রনের শক্তি কত, তাহলে এল মানে কত স্যার, আমরা জানি স্যার এল মানে হচ্ছে এনএইচ বাই 2 পাই, নাকি রে, এনএইচ বাই 2 পাই। তাহলে এনএইচ বাই 2 পাই মানে কত হবে স্যার, 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। এখান থেকে তোমার কাজ হবে এন কে বার করা, এখান থেকে তোমার কাজ হবে এন কে বার করা। তাহলে এখান থেকে তুমি এন বার করে নিলে। এবার ওই কক্ষে ইলেকট্রনের শক্তি কত, তাহলে ইলেকট্রনের শক্তি বার করতে গেলে আমরা জানি ইলেকট্রনের কক্ষপথ যদি জেনে যাই, তাহলে আমরা জানি স্যার ইএন ইকুয়াল টু মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই কি হবে এন স্কোয়ার, নাকি রে, হ্যাঁ না বল। তাহলে এখান থেকে এন এর ভ্যালুটা তুমি পাবে, এই এন এর ভ্যালুটা এখানে বসাবে, আর জেড এর ভ্যালু কত হবে 1 হবে, আর মাইনাস 13.6 থাকলে তুমি এখান থেকে ইজিলি বার করে নিতে পারবে। প্লিজ এই ক্যালকুলেটরটা দেখে নিতে পারো তোমরা, ঠিক বললাম? NH বাই 2 পাই, এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করলাম। আই হোপ ক্লিয়ার করতে পেরেছি সবাইকে। ক্লিয়ার হয়েছে? তো দুয়ের প্রবলেমটা বোঝাতে পারলাম সকলকে? ক্লিয়ার হয়েছে? হয়েছে? এখান থেকে এন এর ভ্যালু বের করে এখানে বসিয়ে এন এর ভ্যালুটা বার করে নেবা। চলো তিনেরটা দেখবো। তিনেরটা বলছে গ্রাউন্ড স্টেটে ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেন কথা বলার সত্ত্বেও দেখতে হবে না, তাহলে গ্রাউন্ড স্টেটে ভৌম স্তরে অবস্থিত হাইড্রোজেন পরমাণুকে 1026 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের সাহায্যে উদ্দীপিত করা হলো। তাহলে কোন একটা হাইড্রোজেন ছিল গ্রাউন্ড স্টেটে, তাকে কি করা হলো 1026 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের সাহায্যে উদ্দীপ্ত করলাম। এবং এই উদ্দীপিত হাইড্রোজেন পরমাণু থেকে কোন কোন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ নিঃসৃত হতে পারে, তাহলে আমাকে এখানে ভাবতে হবে সে কত নম্বর স্টেটে উদ্দীপিত হবে। তো প্রথম কাজ হচ্ছে তুমি ই বার করো। ই কত হবে স্যার, না তো ই হবে স্যার এইচ সি বাই ল্যামডা, এখান থেকে বার করো। ই হবে কত, এইচ সি বাই ল্যামডা। তাহলে যখনই ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা হবে, তো এখান থেকে বার করে নিতে পারো তুমি কত হবে। আচ্ছা ল্যামডা যেহেতু দিয়ে দিয়েছে 12422 দিয়ে আমরা খেলাটা করতে পারি, ইলেকট্রন ভোল্টে বেরোবে নাকি রে, হ্যাঁ না বল। তাহলে ই ইকুয়ালস টু কত হবে স্যার 12422 বাই ল্যামডা। ল্যামডা কত হবে স্যার 1026। তাহলে এখান থেকে আমাকে বলতো ই এর ভ্যালু কত আসছে, প্লিজ একটু ক্যালকুলেট কর ইন্দ্র, বলতো 12422 বাই 1026 কত আসছে। 12.10 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে 12.10 ইলেকট্রন ভোল্ট ওকে দিলাম, তাই না, ওকে 12.10 ইলেকট্রন দিলাম। তাহলে ওকে এতটা পরিমাণ এনার্জি আমি দিয়েছি, কিন্তু ও তো মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট আছে, হ্যাঁ না বল। ও তো কত আছে মাইনাস 13.6, কিন্তু ওকে দেখ 13.6 দিইনি, মানে ও বেরোবে না।
তার মানে ভালো করে বোঝ কোশ্চেনটা, যখন ও n ইকুয়ালস টু 1 এ আছে, ওর ভাই এনার্জি -13.6, এবার তুমি ওকে এই জিনিসটা দিচ্ছ 12, তাহলে ও নিশ্চয়ই এটাকে খাবে, খেয়ে কত নম্বরে উঠবে স্যার -13.6 এর সাথে 12কে যোগ করে দিন, দিয়ে যা বেরোবে এটাই তার ফাইনাল এনার্জি হবে, হ্যাঁ না বলো। তার মানে আমি এখান থেকে মোটা মোটা কথা কি লিখতে পারি যে স্যার এখান থেকে বেরোলো মানে যে n তম কক্ষ পথে এখন তার এনার্জি কত হবে স্যার, না তো -13.6 তো ছিল 1 এ, আর ও 12.1 খেলো, তাহলে এইটা হচ্ছে তার এনার্জি। কত হচ্ছে এটা বলতো একটু, 13.6 প্লাস 12.10 মাইনাসে আছে, তাহলে এটা দেখতে পাচ্ছি 1.5, নাকি রে দেখতে একবার, -1.5 হচ্ছে না, সো -1.5 হবে তো, দেখ তাহলে -1.5 ইলেকট্রন ভোল্ট En মানে En, তাহলে এখান থেকে আমি এনটাকে বার করতে পারবো, কি করে বার করবো এনটাকে, না তো স্যার আমি জানি En মানে কত হবে স্যার -13.6 ইন্টু 1 স্কোয়ার বাই কত হবে স্যার n স্কোয়ার, হ্যাঁ না বলো, এটা মানেই কত স্যার, এটা মানে হচ্ছে -1.5। প্লিজ এখান থেকে n এর ভ্যালুটা ক্যালকুলেট করে দে, একটু বোঝাবো অঙ্কটা আমি, n এর ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেট করে দে তো, স্কোয়ার রুট করে ইন্দ্র প্লিজ, কত এসছে বলে করছে 3, তাহলে এখান থেকে n এর ভ্যালুটা দেখো ক্যালকুলেট করেছে 3 আসছে, তাহলে n এর ভ্যালুটা 3 আসছে, এবার অঙ্কটা বুঝবে, অঙ্ক এখানে শেষ নয়, কোয়েশ্চেনটা বোঝো। কোয়েশ্চেনটা বলছে 1026 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটা ওয়েভ লেন্থ যুক্ত লাইটকে আমি কোনো একটা হাইড্রোজেন অ্যাটমে পাঠিয়েছি, এবং সেখান থেকে হাইড্রোজেন ইলেকট্রনটা এক্সাইটেড হয়েছে কোথায় গেছে আমি জানি না, কিন্তু আফটার মাই ক্যালকুলেশন আই গট দ্যাট n3, মানে ইলেকট্রনটা থার্ড কক্ষপথে চলে গেছে, মানে হচ্ছে ইলেকট্রনটা যখন n ইকুয়ালস টু 1 থেকে n ইকুয়ালস টু 3 তে যাবে, মানে তার এখান থেকে আবার কতগুলো পসিবল এমিশন, তো প্রথম পসিবল এমিশন একটা হতে পারে, সেটা হচ্ছে স্যার 3 থেকে 1 এ আসবে, তাহলে প্রথম পসিবল এমিশন হতে পারে 3 থেকে 1 এ, প্রথম পসিবল এমিশন 3 থেকে 1 এ, পরের পসিবলটা কি হবে, তাহলে এখান থেকে হবে কত 3 থেকে 2 এ হতে পারে, আর একটা কথা হবে 2 থেকে 1 এ, তাহলে টোটাল 3টে বেরোবে, বুঝতে পেরেছিস ব্যাপারটা। তাহলে এবার এই এমিশন গুলো তোরা বামার সিরিজ থেকেও বার করতে পারিস, বা E2 - E1 দিয়েও করতে পারিস, সো আমি সিম্পল বামার দিয়ে বলছি, তাহলে 1/λ প্রথম ক্ষেত্রে 1 ধরলাম, মানে রিডবার্গ কনস্ট্যান্ট তোরা জানিস 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার কত হয় 7 হয় নাকি, আর কত হবে স্যার, তাহলে 3 থেকে 1 এ নামছে, তাহলে 1/1 স্কয়ার মাইনাস কত লিখবি 1/3 স্কয়ার, এখান থেকে λ1 বেরিয়ে যাবে। সিমিলারলি 1/λ2 কত বেরোবে স্যার 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এবার কত নামবে স্যার, না তো 3 থেকে 2 এ নামবে, তো 3 থেকে 2 এ নামবে বলে স্যার 1/2 স্কয়ার মাইনাস কত হবে 1/3 স্কয়ার, আর একটা পসিবল এমিশন হবে স্যার 1.097 ইন্টু 10 টু দি পাওয়ার 7, কিন্তু কত থেকে কত নামবে স্যার 2 থেকে 1 এ নামবে, সেজন্য কত হবে স্যার 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার, এইখান থেকে আমার 3টে ওয়েভলেন্থ বেরোবে, বুঝতে পারলাম পসিবল এমিশন গুলো, না তো একটা 3 থেকে 1, একটা 2 থেকে 1, একটা 3 থেকে 2, এই পসিবল এমিশনস গুলো হবে λ1, λ2, λ3। কার সমস্যা বলো আমাকে, কার সমস্যা বলো আমাকে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে সবার, পরে পেয়ে যাব, ক্লিয়ার হয়েছে সবার, পরে পেয়ে যাব, দেখো এটাই লাস্ট সম্ভবত আজকে, ছায়াগুলো আজকে করলাম আমি, ঠিক আছে। চারের প্রবলেমটা হচ্ছে ফ্যান্টাস্টিক প্রবলেম, এটা হচ্ছে কোয়ান্টাম থিওরিরই প্রবলেম অ্যাকচুয়ালি, হ্যাঁ দেখো একটু তাড়াতাড়ি ছাড়বো, আজকে আবার এল ক্লাসিক আছে, অনেকের মুড অফ আছে, তো দেখো বলছে নিউ কম্পাঙ্কের আলো কোনো ধাতু, প্লিজ দেখো নিউ কম্পাঙ্কের আলো কোনো ধাতু পৃষ্ঠে পড়লে যে ফটো ইলেকট্রনগুলি বের হয় তাদের মধ্যে কেবলমাত্র সর্বোচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে আয়নিত করতে পারে, তার মানে নিউ কম্পাঙ্কের আলো ধাতু পৃষ্ঠে পড়লে যে ফটো ইলেকট্রন বেরোচ্ছে সেটা সর্বোচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে আয়নিত করতে পারে। তো প্রথম কেস আমরা লিখতে পারি স্যার এইচ নিউ শুড বি ইকুয়ালস টু W0 প্লাস কত হবে বলতো 13.6 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ না বল, কেন এখানে যে ইলেকট্রনটার ম্যাক্সিমাম এনার্জি সে কি করছে না তো হাইড্রোজেন পরমাণুকে আয়নিত করতে পারে, তার মানে এখানে যে ই ম্যাক্স থাকবে, ই ম্যাক্স এর জায়গায় আমি কত লিখবো বলতো 13.6 ইলেকট্রন ভোল্ট, বুঝতে পারছি ব্যাপারটা। সো দিস ইজ ইওর 13.6 ইলেকট্রন ভোল্ট, এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন লাগতে পারো, 1 নম্বর ইকুয়েশন। এবার কি বলছে, যখন আমি ওটাকে 5/6 নিউ কম্পাঙ্কের আলো দিয়ে করছি আমরা যখন, তখন সর্বোচ্চ গতিশক্তির ফটো ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুকে উদ্দীপিত করে, এবং এই উদ্দীপিত হাইড্রোজেন থেকে এত অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্য ফোটন নিঃসৃত হয়, মানে এখান থেকে আমাকে তাহলে এনার্জি বার করতে হবে, বুঝতে পেরেছো। তাহলে এখন এটা গেল ফার্স্ট কেস, এটা গেল ফার্স্ট কেস, এবার সেকেন্ড কেসটাকে নিয়ে আলোচনা করছি, ভালো করে দেখো সেকেন্ড কেসকে নিয়ে আলোচনা করছি আমরা। তো ফার্স্ট কেস তো স্যার এটা ইজিলি বুঝে গেলাম যে ফার্স্ট কেস কি হলো না তো 13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি বেরোচ্ছে,
কিন্তু সেকেন্ড কেস কি বলছে, যখন আমি 5/6 নিউ এতটা এনার্জির কোন একটা ফ্রিকোয়েন্সি দিচ্ছি কোন একটা হাইড্রোজেন অ্যাটমকে, সেখান থেকে 1215 অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্য বেরোচ্ছে। দ্যাট মিনস আমার এক্ষেত্রে এনার্জিটা কত হচ্ছে, এক্ষেত্রে যে এনার্জিটা হচ্ছে এইটা হচ্ছে hc/ল্যামডা। তো hc/ল্যামডা না ইউজ করে আমরা বারবার কি ইউজ করছি, 12422 বাই কত নিশ্চয়ই জানো, 1215। তাহলে এই ক্যালকুলেশনটা প্লিজ একটু বলো আমাকে কত হচ্ছে। এটা ইলেকট্রন ভোল্ট ইউনিটে বেরোয় জানো নিশ্চয়। 10.22। তাহলে এখন হয়ে যাচ্ছে আমার 10.22 ইলেকট্রন ভোল্ট। তাহলে সেকেন্ড কেসে আমার কি বেরোবে স্যার, না তো সেকেন্ড কেসে দেখ 5/6 নিউ এইচ, হ্যাঁ না বল, নিশ্চয়ই এটা বুঝতে পারছিস, এইচ নিউ এর জায়গায় 5/6 নিউ হবে। আর এটা মানে কি স্যার, না তো W0 তো W0 স্যার, W0 তো W0 প্লাস কত হবে স্যার 10.22 ইলেকট্রন ভোল্ট। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা, আমি কি বোঝাতে পারছি? এবার তোকে কি বার করতে বলেছে, যে ধাতুর কার্য অপেক্ষক বার করো। তাহলে ধাতুর কার্য অপেক্ষক বার করতে গেলে এখান থেকে বাদ দিয়ে দিলে তুই W0 পেয়ে যাবি, বুঝতে পারছিস ব্যাপারটা? দেখ সমেত এরকম দুটো ইকুয়েশন বেরিয়েছিল। তাহলে এখান থেকে যখন কার্য অপেক্ষক বার করবো, দেখ এখানে 2 6 কিছু একটা গুণ করো, দিয়ে এখান থেকে W0 কে বাদ দাও, বা তুমি নিউটাকে ইকুয়েট করে দাও, দিয়ে W0 টাকে বাদ দাও, যে কোনো একটা করো। তোমাকে বার করতে হবে নিউ আর W0। তাহলে দুটো ইকুয়েশন থেকে নিউ আর W0 বার করা ইজ নট সহজ, একদম ইজি। তো এখান থেকে তুমি কি করতে পারো, এটাকে 6 এর 5 গুণ করে, এই দুটোকে 5 এর 6 গুণ করে এটাকে কেটে দাও, W0 বেরোবে, বা একটা ভ্যালু পুট করে নিউ বার করে নাও। ঠিক বেরিয়েছে, আনসার মিলেছে। সো দুটো ইকুয়েশনকে সলভ করবো, এবার সলভ করে আমরা W0 আর নিউ কে বার করে নেবো এখান থেকে। ক্লিয়ার হয়েছে? এটাই ছিল সব থেকে ইজিয়েস্ট ওয়েতে। ক্লিয়ার, বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে অ্যাটমের প্রবলেমের অঙ্কগুলো আমরা মোটামুটি সলভ করলাম। যদি নেক্সট প্রবলেম হয় সেটা করবো আমরা, ঠিক আছে?